আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি শাফাত হোসেন বাপ্পি আছি তোমাদের সাথে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের আপেক্ষিক বেগ নিয়ে পড়াশোনা করব। যদিও আপেক্ষিক বেগটা ভেক্টর চ্যাপ্টারের টপিক না, এটা হলো আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারের একটা টপিক, কিন্তু আমরা এই অধ্যায়ে এটা পড়াবো। কেন পড়াবো? কারণ এই অধ্যায়ে আমাদের 20টির অঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোকে সলভ করতে হলে আমাদের আপেক্ষিক বেগের থিওরিটা খুবই প্রয়োজন। এজন্য আমরা এই অধ্যায়ে আপেক্ষিক বেগটা পড়িয়ে ফেলবো। তো আপেক্ষিক বেগ ব্যাপারটা আসলে কিন্তু তোমরা যেরকম ভাবো যে অনেক কঠিন একটা ব্যাপারটা কিন্তু সেরকম না। তো আশা করি আজকের ক্লাসের পরে আপেক্ষিক বেগ এবং বৃষ্টি সংক্রান্ত বা বৃষ্টি কত কোণে পড়লে কাঁচ ভিজাবে কি ভিজাবে না, বা ধরো বৃষ্টি পড়ার সাথে সাথে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তাহলে দেখো, আমরা আজকে পড়াবো আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ পড়ার আগে আমরা আপেক্ষিক জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো আপেক্ষিক বলতে আসলে কি বোঝায়? আপেক্ষিক বলতে যে জিনিসটা বোঝায় আমি তোমাদের এক বাক্যে বলি, সেটা হলো যে কোনো একটা জিনিস অন্য কেউ বা কোনো একটা জিনিসের সাপেক্ষে বিচার করা, এই জিনিসটাই হলো আপেক্ষিকতা। যেমন ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, যে কোনো একটা দিন তোমাদের কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল দিল। সেই ফলাফলে ধরো তুমি চান্স পেয়ে গেলে এবং তোমার একজন ফ্রেন্ড সে চান্স পেল না। তাহলে দেখো, ওই দিন তোমার কিন্তু একটা ভালো একটা দিন, যদিও বন্ধু চান্স পায় সেজন্য খারাপ লাগবে, সে ব্যাপারটা একটু আলাদা। বাট তুমি যে চান্স পাইছো এই জন্য কিন্তু তোমার খুব ভালো লাগবে, কিন্তু ওই দিন ওই যে তোমার যে ফ্রেন্ড সে চান্স পায়নি সেই জন্য কিন্তু তার খুবই খারাপ লাগবে। তো এই যে ব্যাপারটা দেখো, দিন কিন্তু একটাই, তো একজনের সাপেক্ষে সেই দিনটা তার কাছে ভালো লাগতেছে, আর একজনের সাপেক্ষে সেই দিনটা কি খারাপ লাগতেছে। তাহলে এই যে ব্যাপারটা, যে কোনো একজনের সাপেক্ষে ঘটনাকে বিচার বিশ্লেষণ করা, এই জিনিসটাকে বলা হয় কি আপেক্ষিকতা। এখন যেহেতু আমাদের টপিকের নাম আপেক্ষিক বেগ, তার মানে তোমরা বুঝতেই পারতেছো বিষয়টা হবে যে কোনো একটা কিছুর বেগ বা কোনো একটা ব্যক্তির বা কোনো একটা বস্তুর বেগ, সেটা যদি আমরা অন্য একটা ব্যক্তি বা বস্তুর সাপেক্ষে বিচার করি তাহলে যে বেগটা বের হবে সেটাই হলো আগের বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে চলো আমরা বোর্ডে কিছু লিখে তোমাদের বোঝানোর ট্রাই করি। তাহলে আমাদের টপিকের নাম হলো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝতে গেলে আমাদের যে জিনিসটাকে বুঝতে হবে সেটা হলো এরকম, যে রেফারেন্স অফ ফ্রেম জিনিসটা কি। শোনো, রেফারেন্স অফ ফ্রেম জিনিসটা হলো যে ধরো তুমি কোনো একটা জিনিসের গতি পর্যবেক্ষণ করতেছো। তো গতি যখন তুমি পর্যবেক্ষণ করবা তখন অবশ্যই তুমি কোনো একটা রেফারেন্স অফ ফ্রেমে দাঁড়ায় থেকে দেন করবা, বা ধরো তুমি ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির আছো, সেই স্থির থেকে কোনো একটা গাড়ি চলতেছে, তুমি তার গতিকে মেজার করতেছো, তাহলে সেই ক্ষেত্রে রেফারেন্স অফ ফ্রেম হলো তোমার সেই ভূপৃষ্ঠটা। বা ধরো আমি যদি এইভাবে তোমাকে বলি যে এটা একটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ, এখন তুমি ধরো এখানে দাঁড়ায় আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখন কোন একটা গাড়ি ধরো এদিকে চলতেছে, এই বরাবর এদিকে চলতেছে, আমি সেই গাড়িটা এঁকে হ্যাঁ সেই গাড়িটা ধরো এদিকে 10 ms ইনভার্স 1 বেগে চলতেছে। তাহলে এখন বিষয়টা খেয়াল করো, আমি যদি এই ব্যক্তিটাকে কোশ্চেন করি যে এই গাড়িটা কত বেগে চলতেছে, তাহলে এই ব্যক্তি কিন্তু একে বলবে যে এই গাড়িটা 10 ms ইনভার্স 1 বেগে চলতেছে। ওকে ফাইন, তাহলে এই ব্যক্তি এই গাড়িটার বেগ কত বলবে? 10 ms ইনভার্স 1 বলবে। ওকে ফাইন, এখন সে ধরো আরেকজন একটা গাড়ি, সে যদি এই গাড়িটা সামনের দিকে যায়, ধরো এই গাড়িটা 20 ms ইনভার্স 1 বেগে চলতেছে, ঠিক আছে। এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করা হয় যে ধরো তোমাকে বলতে এই গাড়ির যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটাকে যদি কোশ্চেন করি আমরা, ধরো এই গাড়ির যে ড্রাইভার, এই ড্রাইভারকে যদি কোশ্চেন করি, আচ্ছা ভাইয়া তোমার যে সামনের গাড়িটা সেই গাড়িটা কত বেগে যাচ্ছে, তাহলে এই ড্রাইভারটা কি 20 বেগে অ্যানসার দিবে? একদমই না। এই গাড়িটার বেগ যে 20, সেই গাড়িটার অ্যানসার দিবে কি? সেই গাড়িটার অ্যানসার দেবে এই যে ব্যক্তিটা, যে ব্যক্তি এই গাছের সাথে স্থির অথবা এই যে ভূপৃষ্ঠে সে চুপ করে দাঁড়িয়েছে, সেই ব্যক্তির অ্যানসার দিবে কত? যে এই গাড়ির বেগটা হলো 20। বাট এই যে গাড়ির বেগ 10 আর এই গাড়ির বেগ যে 20, এই অ্যানসারটা কে দিচ্ছে? এই অ্যানসারটা দিচ্ছে হলো এই ব্যক্তি। বাট তুমি যদি এই গাড়ির ড্রাইভারকে আস্ক করো যে এই গাড়ির বেগটা কত, তখন দেখবে যে এটা আমি যদি এ বলি, এটা যদি বি বলি, তাহলে বলবে এই গাড়ির ড্রাইভার বলবে বি গাড়িটা 10 ms ইনভার্স 1 বেগে এই দিকে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা এবং প্র্যাকটিক্যালি এরকমই ঘটে। কেন ঘটে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, যে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, আর এই গাড়িটা 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে। তাহলে তুমিই বলো এই গাড়ির সাপেক্ষে এই গাড়িটা সেকেন্ডে 10 মিটার বেশি যাচ্ছে না? তাহলে এই গাড়ির ব্যক্তির কাছে কি মনে হবে যে সামনের গাড়িটা বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, মানে সে প্রতি সেকেন্ডে 10 মিটার দূরে যাচ্ছে, কারণ সাথে সাথে এই গাড়িটা তো চলতেছে, তাই না? তার মানে একটা বিষয় খেয়াল করো যে একই বস্তুর বেগ ভিন্ন ভিন্ন রেফারেন্স অফ ফ্রেমের কাঠামোর ভিত্তিতে বেগ কিন্তু আলাদা হয়ে যায়। কেমনে? সেটা হলো যে এই ব্যক্তি এই গাড়িটার বেগ বললো 20 ms ইনভার্স 1, বাট এই ব্যক্তি বা এই যে ড্রাইভারটা যে গতিশীল ছিল 10 ms ইনভার্স 1 এ,
সেই ব্যক্তি এই গাড়িটার বেগ দেখবে কত 10 m/1। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমি যখন কোনো একটা গতি পর্যালোচনা করব, আমি কোন কাঠামোর উপরে আছি সেই কাঠামোর ভিত্তি করে আমার ওই বস্তুর আপেক্ষিক বেগটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখন দেখো এই ব্যক্তিটাকে যদি আমি এই ড্রাইভারের পাশে বসাই দিই, ধরো এই ব্যক্তিটাকে আমি যদি এই ড্রাইভারের পাশে বসাই দিই, তখন কিন্তু এই ড্রাইভারের পাশে বসে এই ব্যক্তিটা এই গাড়ির বেগ 10 m/1 দেখবে। কেন? কারণ তখন কিন্তু এই ব্যক্তির রেফারেন্স অফ ফ্রেম কিন্তু এই গাছটা নেই বা ভূপৃষ্ঠটা নেই, তখন এই গাড়িটা কোন ফ্রেমে আছে? এই ফ্রেমে। এই ফ্রেমে বলতে এই প্রসঙ্গ কাঠামোতে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোন একটা জিনিসের গতি বিশ্লেষণ করার জন্য আমরা যে কাঠামোটা চুজ করি বা যে কাঠামো সাপেক্ষে বিচার করি সেটাকে আমাকে বলে প্রসঙ্গ কাঠামো। তাহলে এই হলো ছিল আমাদের আপেক্ষিক বেগ। তার আপেক্ষিক ব্যাপারটা আমি এক লাইনে যদি বলি, আবার তোমাদের কি বলবো, যে কোনো একটা ব্যক্তির সাপেক্ষে বা কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা ব্যক্তি বা অন্য একটা বস্তুর যদি গতি আমরা পর্যালোচনা করি বা বেগটাকে যদি নির্ণয় করি, তাহলে সেই বেগটাকে বলা হবে আপেক্ষিক বেগ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে আপেক্ষিক বেগকে আমরা প্রকাশ করি কিভাবে। যে একটা আপেক্ষিক বেগ যে আমরা লিখবো যে এর সাপেক্ষে বি এর বেগ বা বির সাপেক্ষে এর বেগ, এই জিনিসটা আমরা লিখবো কিভাবে? জিনিসটা লেখার নিয়ম হলো, খেয়াল করো, আপেক্ষিক বেগ লেখার মূলত নিয়ম, যখন আমরা আপেক্ষিক বেগটা বের করি তখন অবশ্যই সেখানে দুইটা জিনিস দরকার হয় মাস্ট। সেটা কি? যে একজন হলো যার বেগ বের করবা, যার বেগ বের করব, আর আরেকজন হলো যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে বের করব। তাহলে এই দুইজন জিনিস কিন্তু আমাদের থাকতেই হবে। তার মানে ধরো কোন একটা জিনিসের আপেক্ষিক বেগ তুমি যখন ডিফাইন করবা তখন তোমার লিখতে হবে কি ভি। ভি লেখার পরে এইখানে যে প্রতীকটা তুমি দিবা সেই প্রতীকটা হলো প্রথমে যাকে দিবা কি নিচে যাকে লিখবা সে হলো যার বেগ তুমি বের করতেছো তাকে। তাহলে এখানে একটু লিখে দিই তোমাকে বোঝানোর জন্য, যার। আবার এর পরের যে ওয়ার্ডটা তুমি লিখবা সেই ওয়ার্ডটা কার ওয়ার্ডটা লিখবা? সেই ওয়ার্ডটা লিখবা যার সাপেক্ষে তুমি বেগটা বের করতেছো। তার মানে এখানে আমরা লিখবো বলা হবে। ঠিক আছে, এই হলো আমাদের আপেক্ষিক বেগ প্রকাশ করার একটা নিয়ম। তাহলে আমি যদি এই জিনিসটাকে তোমাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে বলি এইভাবে, যে আচ্ছা তোমাকে যদি এইভাবে বলি যে এই গাড়ির সাপেক্ষে যে এখানে যে ঘটনা ঘটছিল, আমি তোমাদের এইভাবে যদি বলি এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, তাহলে এই জিনিসটাকে তুমি কিভাবে লিখবা বলো তো? প্রকাশ করবা কিভাবে? প্রকাশ করার নিয়ম হলো, প্রথমে কি, যেহেতু বেগ বের করতে বলছে জন্য কি দিবা? একটা ভি দিবা। ভি দেওয়ার এই যে ভি দেওয়ার পরে নিচে কিভাবে বুঝাবা? বুঝাবা হলো প্রথমে থাকবে যার বেগ বের করতে হবে তার বেগ। তাহলে বিষয়টা খেয়াল করো, এখানে কার বেগ বের করতে বলছে? এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। এই গাড়ির বেগ কি বের করতে বলছে? না, এই গাড়ির সাপেক্ষে মানে বি গাড়ির বেগ বের করতে বলছে। তার মানে যার বেগ বের করতে বলছে এখানে কি লিখবা? এখানে লিখবা বি। আর এরপরে কি আছে? যার সাপেক্ষে বেগ বের করতে বলা হবে। তার মানে খেয়াল করো এই লাইনের মধ্যে কার সাপেক্ষে বেগ বের করতে হবে? এই গাড়ির সাপেক্ষে। তার মানে এখানে তুমি কি লিখবা? এ লিখবা। তাহলে এই যে ভি বি এ লিখলা, তো তোমাকে আমি যদি শুধু কোন একটা খাতায় বা কোন একটা বইতে যদি এরকম লেখা থাকে, তাহলে আজকের পর থেকে তোমরা এটাকে কি মিন করবা? মিন করবা হলো যে এখানে বোঝাচ্ছে, ধরো এই লাইনটা নাই, এই লাইনটা না থাকলে তোমরা এটা দ্বারা কি বুঝবা? বুঝবা হলো যে এখানে বোঝাচ্ছে যে বি গাড়ির মানে বি গাড়ির বেগ এর সাপেক্ষে, অথবা এর সাপেক্ষে বি গাড়ির বেগ, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এখানে আমরা একটা জিনিস দেখবো, কি জিনিস দেখবো? সেটা হলো যে এখানে একটা ট্রেন চলতেছে, সেই ট্রেনের মধ্যে দুইজন বন্ধু ফ্রেন্ড বসা, এ এবং বি, এবং এদের একজন ফ্রেন্ড ওদের বিদায় দেওয়ার জন্য ধরো ট্রেন স্টেশন আসছে, সে তার বন্ধু হলো সি। এখন তুমি যদি যাও জিজ্ঞেস করো সি কে, আচ্ছা বলো তো তোমার বন্ধু এ এবং বি তাদের বেগ কত? তাহলে এ আর বির বেগ, এই ব্যক্তিটা ধরো ট্রেন যদি এদিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে এই সি বন্ধুটা কিন্তু এ এবং বি দুইটা বন্ধুকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে ওই দিকে যাইতে দেখবে। বাট তুমি যদি এই দিকে জিজ্ঞেস করো, যে ধরো ওকে যদি জিজ্ঞেস করো এই ব্যক্তিকে যে আচ্ছা এ বলো তো তুমি সিটা কত বেগে গতিশীল? সিটা এই যে এ ব্যক্তি সিটাকে কিন্তু স্থির বলবে না। কেন বলবে না? কারণ একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে যখন তুমি সে এদিকে যদি এইভাবে হিসাব করি আমরা, যে আমরা এই জিনিসটা এইভাবে খেয়াল করছি যে আমরা যখন কোনো গতিশীল কোনো একটা যানের মধ্যে থাকি বা ধরো ট্রেন বাস ইত্যাদির মধ্যে থাকি, তখন আমাদের জানলার দিকে তাকালে আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু পিছের দিকে চলে যেতে দেখি। এখন কথা হলো যে পিছের দিকে তারা যে চলে যায় কত বেগে যায় সেটা কিন্তু একদম ইজি বের করা। সেটা কি? সেটা হলো তুমি যে যানের মধ্যে বসে আছো বা ট্রেন হোক বা বাস হোক যেখানে হোক,
তুমি যেখানে বসে আছো সেই বেগ মানে সেই বস্তুটার বা সেই যানবাহনটার যত বেগ এবং যত বেগে সামনের দিকে যাচ্ছে, তুমি জানলা দিয়ে যদি সেই গাছপালাগুলোর দিকে তাকাও, তাহলে সেই গাছপালাগুলো কিন্তু ওই একই বেগে পিছের দিকে চলে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকম যে এই যে ট্রেন, এই ট্রেনটা যদি ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে যদি সামনের দিকে যায়, তাহলে এই ট্রেনের ভিতরে যে দুইজন বন্ধু বসা এ এবং বি, এই এ এবং বি বাইরের যে আলাদা যে পরিবেশে যত অবজেক্ট থাকুক, সেই অবজেক্ট গুলো তাদের সাপেক্ষে কত বেগে গতিশীল? 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এবং কোন দিকে গতিশীল? তারা প্রকৃতপক্ষে যেদিকে গতিশীল তাদের বিপরীত দিকে গতিশীল বলে মনে হবে। তাহলে সেই সূত্র ধরে তুমি যদি এই বন্ধুটাকে জিজ্ঞেস করো, আচ্ছা এ তুমি বলো তো সিটা কত বেগে গতিশীল, তাহলে কি বলবে? বলবে এই যে সি সে এইদিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে এই যে জিনিসটা কার মেজারমেন্ট? এই জিনিসটার মেজারমেন্ট হলো সি এর। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। ওকে ফাইন। আবার এই সি কে যদি তুমি বলো যে সি তুমি এ কত বেগে গতিশীল, তাহলে অ্যানসারটা দাও। তাহলে সি কি বলবে? সি বলবে এ আমার বন্ধু, সে হলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তার মানে এই যে তার মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা কে করবে? এই মেজারমেন্টটা করবে হলো আমাদের এই সি সাহেব। এই সি যে বন্ধু, সে সি বন্ধু এই বস্তুর কি করবে? গতিবেগটাকে মেজার করবে যে সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। আচ্ছা তোমরা যদি এটা কাজ করো, তোমরা যদি বি বন্ধুটাকে জিজ্ঞেস করো, আচ্ছা বি বন্ধু তুমি বলো তো তোমার এ বন্ধুটা কত বেগে গতিশীল? বি বন্ধু কিন্তু কি করবে? চট করে আনসার দিবে যে আমার এই যে এ বন্ধুটা, সেই বন্ধুটা স্থির, তার মানে 0 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। কার সাপেক্ষে? এখানে কি লিখতে পারি আমরা? এটা লিখতে পারি এর বেগ বি এর সাপেক্ষে। তাহলে একটা বিষয় জিনিস খেয়াল করো তোমরা এখানে, যে একই বস্তুর মানে একই ব্যক্তির বেগ, যেমন এর বেগ, এই দেখো এখানে ভিসিএ, ঠিক আছে? এই ভিসিএ তো 10 কিলোমিটার এদিকে যাচ্ছে, সেটা তো বুঝলাম আমরা। এই যে এইটা আর এইটা খেয়াল করো, আমরা যদি দুইটা জিনিস এখানে তোমাদের দেখাই, একটা হলো যে ভিএসি হলো 10 কিলোমিটার পার আওয়ার এইদিকে, আর ভিএবি এটা হলো 0 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখান থেকে এটা যে আমরা একই ব্যক্তির বেগ দুইজন ভিন্ন ভিন্ন লোকের সাপেক্ষে বেগটাকে দুই ধরনের দেখতেছি। আমাকে সি বন্ধু বলতেছে তার এই বিন্দু 10 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে গতিশীল, আর বি বন্ধু মানে ওই প্ল্যাটফর্মে ওই তার কেবিনে বসা একজন ফ্রেন্ড, সে বলতেছে যে সে তো কি স্থির। স্বাভাবিক, এটাই বাস্তব ক্ষেত্রে হয় যে তোমরা দুজন ফ্রেন্ড যদি একটা বাসে মুখোমুখি বসে থাকো, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কি মনে হয়? স্থির মনে হয়। কেন? কারণ তোমাদের রেফারেন্স অফ ফ্রেম কিন্তু এক জায়গায় আছে। আচ্ছা ওকে ফাইন। তাহলে এইটুকু কিন্তু আমরা বলতেই পারি যে কোন একটা বস্তুর গতি সেটা আসলে কি না? পরম না। পরম না বলতে আসলে কি বোঝায়? বোঝায় হলো এরকম যে তুমি ধরো ওকে 10 বেগে দেখছো, তার মানে এই ব্যাপারটা এরকম না। অন্য রেফারেন্স অফ ফ্রেম বা অন্য প্রসঙ্গ কাঠামো থেকেও তাকে যদি দেখে, তাহলে 10 বেগেই দেখবে, অন্য বেগে দেখলেও দেখতে পারে। তার মানে আজকে থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, বা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আসলে কোন গতি কি না? পরম না। সকল গতি হলো আপেক্ষিক। সেটা ডিপেন্ড করবে কোন ব্যক্তি বা পর্যবেক্ষক, যে যেমন এখানে পর্যবেক্ষক কে? আমাদের অবজারভার যে হলো সি, আবার আমি যখন ওকে কোশ্চেন করছিলাম তখন অবজারভার হলো কি? বি। তার মানে অবজারভারটা কোন কাঠামোতে আছে সেটার উপর ডিপেন্ড করে যার বেগটা নির্ণয় করবা সেই বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড ব্যাপার স্যাপার। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমাদের একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি, এই দুইটা গতির ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কিভাবে কাজ করে, এর ফর্মুলাটা কিভাবে আমরা বের করতে পারি, মানে এমন একটা ফর্মুলা বের করব যে ফর্মুলার সাহায্যে আমরা একটা বস্তু সাপেক্ষে অন্য একটা বস্তুর আপেক্ষিক বেগ কিভাবে বের করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা এখন দেখবো একমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে আমাদের আপেক্ষিক বেগগুলো বের করতে হয়। তাহলে তোমাদের প্রথমে আমি আপেক্ষিক বেগ বের করার একটা ফর্মুলা বলে দিব, জাস্ট একটাই ফর্মুলা, এবং সেই একটাই ফর্মুলা দিয়ে তুমি একমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি যত প্রকার ম্যাথ আছে সব ম্যাথগুলো খুব ইজিলি ভাবে সলভ করতে পারবে। এবং আমি তোমাদের সেই বেসিকটা মানে করে দেওয়ার জন্য আমি কিছু ম্যাথ দেখিয়ে দিব, এবং সেই ম্যাথগুলো সলভ করার পরে তোমাদের কাছে আশা করি এই আপেক্ষিক বেগ রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলো সেই সূত্রটাকে আমরা একটু দেখে আসি। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে আপেক্ষিক বেগের মানগুলো বের করতে পারবো। ফর্মুলাটা হলো যার সাপেক্ষে বেগ বের করতে বলা হবে তার বেগকে বিয়োগ করতে হবে যার বেগ বের করতে বলা হবে তার থেকে। তো এখানে বিয়োগ করতে হবে কার সাপেক্ষে? খুব পেছানো লাগতেছে তাই না? আমি তোমাদের ব্যাপারটা আরেকটু ইজি করে দিচ্ছি, দেখো বিষয়টা খেয়াল করো। ধরো আমি তোমাকে যদি এইভাবে বলি যে এখানে দুইটা গাড়ি আছে, ধরো এই একটা গাড়ি আর ধরো এখানে বি একটা গাড়ি। তো এই গাড়ি হলো এদিকে গতিশীল আর এই গাড়িটা হলো ধরো সে এদিকে গতিশীল। এখন এখানে যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে এ গাড়ির সাপেক্ষে এখন তোমাদের যদি কেউ কোশ্চেন করে যে এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগটা কত, তাহলে এটা তোমরা কিভাবে লিখবা? প্রথমে বি দিবা, কার বেগ বের করতে বলছে বি, এজন্য বি লিখবা, কার সাপেক্ষে? এর সাপেক্ষে।
তো এটা বের করার নিয়মটা হলো, আমি তোমাদের যেটা বলছি সেটা হলো যার সাপেক্ষে বেগ বের করতে বলা হবে। তাহলে তুমি খেয়াল করো এই লাইনটার দিকে একটু তাকাও, এখানে কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে? এখানে এই গাড়ির সাপেক্ষে বেগটা বের করতে বলা হয়েছে। তাহলে এই গাড়ির বেগটাকে বিয়োগ দিতে হবে। এখন কথা হলো বিয়োগ দিতে হবে কার থেকে? যার বেগ বের করতে বলা হয়েছে তার থেকে। এখানে কার বেগ বের করতে বলা হয়েছে? বি এর বেগ বলা মানে বের করতে বলা হয়েছে। তার মানে যার বেগ বের করতে বলা হয়েছে তার বেগের থেকে যার সাপেক্ষে বেগ বের করতে বলা হয়েছে তার বেগটাকে আমরা বিয়োগ করে দিব। তার মানে এখানে যেটা বুঝেছি সেটা হলো যে আমরা যার সাপেক্ষে বেগ বের করতে বলছে সেটা হলো কি VA, এইটা বিয়োগ করব কার থেকে? যার বেগ বলা হয়েছে তার থেকে। এবং সেই বিয়োগটাকে আমাদের নরমাল বিয়োগ না, নরমাল বিয়োগ নয়, সেটা হলো আমাদের অবশ্যই ভেক্টর বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? ভেক্টর বিয়োগ। তো এই ভেক্টর বিয়োগের ক্লাসটা আমি কিন্তু তোমাদের নিয়েছি, সেটা হলো সামন্ত্রিকের বেসিক যে সূত্রগুলো পড়েছি তখন। তো তোমরা যারা ক্লাসটা করে না আসছো তারা অবশ্যই ক্লাসটা করে আসবে, কারণ বৃষ্টির অঙ্ক বলো বা কোন কাজে ভিজবে বা ভিজবে না, বা ধরো 2Dর ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ বের করার যে ম্যাথ, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বিয়োগ করা, ভেক্টর দুটো বিয়োগ করা খুব কাজে লাগবে। তো ওই বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে এই ম্যাথগুলো খুবই তোমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের একটাই ফর্মুলা। সেটা কি? সেটা হলো জাস্ট এটা মাথায় রাখবা, সেটা হলো যে দুইটা জিনিস, একটা হলো একজনের বেগ বের করব আর একজনের সাপেক্ষে। এখন খেয়াল করো, তাহলে দুইজন, একজন হলো যার বেগ বের করব সে, আর একজন হলো যার সাপেক্ষে সে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো যে তোমাকে যদি বলে যে এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ বের করো, তার মানে যার সাপেক্ষে বেগ বের করতে বলা হয়েছে তার বেগটাকে বিয়োগ দিবা। কার থেকে বিয়োগ দিবা? যার বেগ বের করতে বলা হয়েছে তার বেগ থেকে। তার মানে এই ক্ষেত্রে বি গাড়ির বেগ বের করতে বলা হয়েছে, তাহলে বি গাড়ির বেগ থেকে যার সাপেক্ষে বের করতে বলা হয়েছে, মানে ভি, এই যে এই গাড়ির বেগ, এই যে ভি এ, এটাকে কি করবা? বিয়োগ দিয়ে দিবা। শেষ তোমাদের ফর্মুলা। এইটুকু পারলেই তোমাদের দেখবা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন যত গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের ম্যাথ আছে সব একদম ইজি হয়ে গেছে। তাহলে চলো আমরা এখন একটা ম্যাথ দেখবো। ম্যাথের মাধ্যমে দেখবো যে এই সূত্রটা আসলে কিভাবে কাজ করে, এবং আমাদের দেখবা সেটা কমন সেন্সের সাহায্যে খুব ভালোভাবে মিলে যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা যদি এখন এই একমাত্রিক ক্ষেত্রে একই দিকে দুইটা গাড়ি গতিশীল এরকম একটা কেস নিয়ে আলোচনা করি, তাহলে সেই ক্ষেত্রে একটা গাড়ির সাপেক্ষে অন্য একটা গাড়ির বেগ কিভাবে বের করব সেটা আমরা দেখি। তাহলে আমরা যদি তোমাকে এখানে কোশ্চেন করি যে এই গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারটা বি গাড়িকে কত দিকে যেতে দেখবে, এই যে এই কথাগুলোর মানেই হলো এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগটা বের করা। দেখো বাংলা কথার মানেটাকে যে মানে বুঝতে হবে তোমাকে, আসলে বাংলা কথা দ্বারা কি বোঝাচ্ছে। অনেক সময় তোমাকে যে সরাসরি আপেক্ষিক বেগই বের করতে বলবে তা কিন্তু নয়। তোমাকে এরকম বলতে পারে যে এই গাড়ির ড্রাইভারকে আস্ক করো যে বি গাড়ির বেগটা কত, তাহলে সে যা বলবে সেটা তোমরা বের করো। তাহলে সে যা বলবে সেটাই হলো আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বি গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে বি গাড়ি যেহেতু আপেক্ষিক বেগ, তার মানে কারো না কারো সাপেক্ষে। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এই কোশ্চেনটাকে আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে এর সাপেক্ষে বেগ। তাহলে আমরা কিভাবে ডিফাইন করবো জানি? বলো কি বলছিলাম? এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। তার মানে এখানে প্রথমে বি দিবা, এখানে কি দিবা? এ দিবা। যার বেগ তাকে আগে, যার সাপেক্ষে তাকে পরে। এবং এটা কি? এটা ভেক্টর চিহ্ন দিবা। নিয়মটা কি? নিয়মটা হলো যার সাপেক্ষে বেগ বের করতে বলা হয়েছে তার বেগটাকে বিয়োগ করে দিব যার বেগ বের করতে বলা হয়েছে তার বেগ থেকে। তার মানে এখানে ভিবির বেগ বের করতে বলছে, এর থেকে আমি যার সাপেক্ষে তার বেগটাকে বিয়োগ দিয়ে দেব। এই হলো আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির আপেক্ষিক বেগটা বের করি, চলো একটু দেখি। এখন বিষয়টা খেয়াল করো, আমরা যদি এই দুইটা গাড়ির কথা এইভাবে একটু চিন্তা করি যে আসলে যে এই যে গাড়িটা, এই যে ভিবি, এই ভিবিটাতে এই দিকে গতিশীল, সেটা হলো কত? ভিবি ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এই ভিএ গাড়িটা সে কোন দিকে গতিশীল? সেও ধরো এই দিকে গতিশীল, তাহলে এটা হলো কত? ভিএ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদের সেটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন বিয়োগটা আমরা কিভাবে করব? খেয়াল করো, আমরা এই যে বিয়োগটা, এই বিয়োগটা চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ভিএ। এর মানে কি? এর মানে হলো যে ভিবির সাথে ভিএ মাইনাস করা যে কথা, ভিবির সাথে মাইনাস ভিএ যোগ করা একই কথা। আমি ব্যাপারটা আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। ভিবির সাথে ভিএ মাইনাস করা যে কথা, যে আনসার বের হবে, ভিবির সাথে মাইনাস ভিএ যোগ করলে সেম রেজাল্টটাই বের হবে। তার মানে আমি যদি এই ভিবির সাথে ভিএ কে না, আমি যদি ভিবির সাথে মাইনাস ভিএ কে যোগ করি, তাহলে ব্যাপারটা আসলে কি? এই রেজাল্টটাই দাঁড়াবে। তার মানে কি? তার মানে হলো যে এই হলো আমাদের সেই ভিবি, এটা হলো 25 মিটার পার সেকেন্ড, আর ভিএ তো এইদিকে ছিল, মাইনাস ভিএ কোন দিকে হবে? এইদিকে হবে, যে বিপরীত ভেক্টর অনুযায়ী। তাহলে এই হলো আমাদের সেই মাইনাস ভিএ, এটা হলো আমাদের মাইনাস ভিএ, যার মান 10 মিটার পার কি সেকেন্ড। তো এই জিনিসটা আমরা সবাই জানি, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইছে? এদের মধ্যবর্তী কোণ হইছে 180 ডিগ্রি। আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তখন তাদের লব্ধি কিভাবে বের করব? তাদের বিয়োগফলের সমান হবে। বিয়োগফলের সমান বলতে কি বোঝায়? আমরা যদি এদের লব্ধির মানটা, এই যে মানটা নির্ণয় করি, তাহলে সেই মানটা হবে তাদের বিয়োগফলের সমান। এটা আমরা সামুদ্রিক সূত্রের বিশেষ ক্ষেত্রে, যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি ছিল, তখন সেই ক্ষেত্রে আমরা এটা পাইছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের লব্ধি নির্ণয়ের সূত্র হবে
আর ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স অফ কিউ। এখানে ডিফারেন্স অফ কেন, বড় মানটা আগে ছোট মানটা পরে। তাহলে দেখো এখানে বড় মানটা কই, এখানে ভিবি, এইটাকে কি দিবা ভিবি মাইনাস কি ভিএ। তাহলে এখানে হলো তোমাদের কত 25 মাইনাস এখানে কত তোমাদের মাইনাস হলো 10, তাহলে কত হবে 15 ms ইনভার্স 1। তাহলে এই দিকটা কোন দিকে, দিকটা এই দিকেই হবে, তাহলে এই দিকে সেটা আমরা লিখবো এখানে ভিবিএ 15 মিটার পার সেকেন্ড। তার মানে এই এর সাপেক্ষে আমি যদি বলি এইভাবে, দেখো এর সাপেক্ষে বি গাড়ির বেগ, এই এর সাপেক্ষে বি গাড়ির বেগ কত 15 মিটার পার সেকেন্ড। কোন দিকে, সামনের দিকে। এই যে দেখো এই লোভ দিকটা কোন দিকে, বড় ভেক্টরের দিকে, তাহলে বড় ভেক্টর কি ভিভি ছিল, এখানে ভিভি এর দিকে। ওকে ফাইন। এখন এইখানে দেখো আমরা এখানে কি বলতে পারি, বলতে পারি সামনের দিকে, সামনের দিকে। এখন দেখো আমাদের কমন সেন্সের সাথে মেলে কিনা, আমাদের কমন সেন্স কি বলে, হ্যাঁ স্বাভাবিক যে এই যে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 10 মিটার সামনের দিকে আগাচ্ছে, এবং ওই সময় এই গাড়িটা সেকেন্ডে 25 মিটার সামনের দিকে আগাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো দুইটা গাড়ি, একটা হলো সেকেন্ডে 25 মিটার, একটা হলো সেকেন্ডে 10 মিটার। তাহলে এই গাড়িটা এই সামনের গাড়িকে কি দেখবে, দেখবে না 15 মিটার সেকেন্ডে সামনে যাচ্ছে। তার মানে কি 15 মিটার সেকেন্ডে সামনে যাচ্ছে, মানে হলো তার বেগটা হলো কত 15 মিটার পার সেকেন্ড, এবং কোন দিকে, সামনের দিকে। এই হলো আমাদের ব্যাপার। এখন এটাকে যদি আমি একটু ঘুরে কোশ্চেন করি, ঘুরে কোশ্চেন মানে কি, ঘুরে কোশ্চেন বলা হলো এটা, সেটা হলো যে ধরো আমি তোমাকে যদি বলি যে বি গাড়ির সাপেক্ষে বি বেগ কত, এই কোশ্চেনটা যদি তোমাকে করে তাহলে কি লিখবা তুমি, তুমি যেটা লিখবা সেটা হলো যে ভি এ গাড়ির বেগ, তাহলে ভি এ বি ভেক্টর চিহ্ন, ফর্মুলাটা কি, একটাই ফর্মুলা, সেটা কি বারবার বলতেছি আমি, যার বেগটাকে বের করবা তার বেগটাকে দেখো এখানে, এখানে তার বেগ এই ভি এ মাইনাস কার, যার সাপেক্ষে তারটা, এই হলো আমাদের ফর্মুলা। বা তোমাদের একটা ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হলো যে তুমি যদি বাংলা লাইনটাকে প্রতীক হিসেবে লিখতে পারো, তুমি যদি বাংলা লাইনটাকে প্রতীক হিসেবে একুরেটলি লিখতে পারো, তাহলে এত কিছু চিন্তা করার দরকার নেই। কেন চিন্তা দরকার নেই, দেখো তুমি এখানে আগে কাকে দিছো এ কে, তাহলে এখানে লিখবে ভি এর বেগ, এখানে তুমি বি দিছো, এখানে লিখবে কি ভিবির বেগ, শেষ। ওকে, দেখো আবার এখানে খেয়াল করো, তুমি যদি এইটার বাংলা লাইনটাকে যদি প্রতীক আকারে ভালো করে লিখতে পারো, মানে সঠিক আকারে লিখতে পারো, সেটা কি যে এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, মানে যার বেগটাকে নির্ণয় করতে হবে তাকে আগে লিখবা, আর যার সাপেক্ষে তাকে কি পরে লিখবা। তার মানে এইটা দেখে কিন্তু পরের লাইনটা তুমি লিখতে পারতেছো কিভাবে, সেটা হলো দেখো বি লেখা আগে, তার মানে ভিবি দিবা, মাইনাস দিয়ে এই ভি এ দিবা, শেষ। ওকে ফাইন, তাহলে এটা আমরা দিলাম। এখন দেখো এখানে আমরা কি করব, আমরা মান নির্ণয় করব। তাহলে মান নির্ণয় করব কিভাবে, এখানে আমরা এইটাকে একটু চেঞ্জ করতে পারি, সেটা হলো প্লাস দিয়ে মাইনাস ভিবি দিতে পারি। আচ্ছা ঠিক আছে, প্লাস দিয়ে মাইনাস ভিবি দিলাম, কোনো সমস্যা নাই। এখন এইটা তারা আসলে কি বোঝাচ্ছে, আমি তো মান নির্ণয় করব তাই না, তাহলে এখানে কি দিব আমরা, মডুলাস অফ ভি এ বি, মানে হলো এ এর বেগ বি এর সাপেক্ষে। তাহলে এখন দেখো এই চিত্রটা আমরা আঁকি, আমি কি করব এখন, ভি এর সাথে মাইনাস ভিবি যোগ করব। তাহলে এই যে চিত্রে ভি এর দিক কোন দিকে, ভি এর দিক হলো এইদিকে, এই হলো ভি এর দিক, সেটার দিক হলো 10 মিটার পার সেকেন্ড, আর ভিবির দিকও কিন্তু এদিকে ছিল, কিন্তু আমরা যোগ করব কার সাথে, মাইনাস ভিবির সাথে। তাহলে এই দিকে দিব আমরা কি মাইনাস ভিবি, যার মান হলো 25 মিটার পার সেকেন্ড। এখন সেটা খেয়াল করে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা একটু আগে পড়ছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তখন তাদের যে লব্ধি, সেই লব্ধিটা তাদের বিয়োগফলের সমান, এবং বিয়োগটা কিভাবে করব, বড় মান থেকে ছোট মান। তাহলে খেয়াল করে এখানে যদি বড় মান থেকে ছোট মান করি, তাহলে বড় মান কোনটা, বড় মান হলো ভিবি, তাহলে ভিবি মান হলো 20 মাইনাস কত 10, সরি 20 না 25, তার মানে 15 মিটার পার কি সেকেন্ড। এবং কোন দিকে হবে আমরা জানি যে বড় মানের দিকে হয়, তাহলে বড় মান কোন দিকে, এই যে এইদিকে। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হলো এইভাবে যে বি গাড়ির সাপেক্ষে যদি এই গাড়ির বেগটাকে বিচার করতে বলে, তাহলে এই বি গাড়ির যে ড্রাইভার সে দেখবে যে এই গাড়িটা 15 ms ইনভার্স 1 বেগে এই বি গাড়ি যেদিকে যাচ্ছে তার পিছনের দিকে চলে যাচ্ছে। তো রিয়েল ভাবে কিন্তু এটাই হয়। রিয়েল ভাবে কি হয়, ওকে জিজ্ঞেস করো, তাহলে ও হলো 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাবে। আর ওকে যদি আস্ক করো, তাহলে ও এই ব্যক্তিটার গাড়ি, মানে এই যে এই গাড়িটাকে দেখবে 15 মিটার পার সেকেন্ডে পিছের দিকে যাচ্ছে। তাহলে দেখছো ব্যাপারটা আমাদের সূত্রের সাথে কিন্তু রিয়ালিটি যে হয় সেটা ব্যাপারটা কিন্তু আমরা মিল পেয়েছি। এখন এখানে তোমাদের একটা আমি ট্রিক্স দেখাইতে পারি, সেটা হলো যে এত কিছু এই যে প্লাস মাইনাস করে একমাত্রিক গতির ক্ষেত্রে যদি এমসিকিউ তে আসে, তোমরা কিন্তু চাইলে এটার অ্যানসারটা খুব ইজিলি বের করতে পারো, এত দিক ঠিক বা প্লাস মাইনাস না করে। সেটা কিভাবে খেয়াল করো, যে তোমরা এই ম্যাথটাকে আমি যদি সলভ করি, তোমরা ধরো এই দুইটা দিক, তো একটা হলো এইদিকে থাকবে, একটা কি এইদিকে থাকবে, তো এই দিকটাকে পজিটিভ ধরবা, এই দিকটাকে কি ধরবা, নেগেটিভ ধরবা। এবং তোমাকে ধরো এই জিনিসটা যদি করে দেখাই যে ভি বি এ, তো ভি বি এ দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো তো, ভি বি দিয়ে কি দ্বারা বোঝাচ্ছে হলো বি এর বেগ এর সাপেক্ষে, বি এর বেগ এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে লিখবা, এটাকে লিখবা হলো ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। ওকে ফাইন। এখন দেখো বিষয়টা খেয়াল করো, তো তুমি এই ভি বি ভেক্টর, ওকে, এটা কিভাবে লিখবা খেয়াল করো, ভিভি ভেক্টর কোন দিকে, এইদিকে, এইদিকে তুমি কি ধরছো, প্লাস ধরছো, তাহলে প্লাস কত 25, তাহলে এখানে প্লাস 25, যদিও সামনে প্লাস দরকার নেই, এবারে সূত্রে মাইনাস দিলা মাইনাস, এখানে ভি এ কোন দিকে, ভি এ তো এইদিকে গতিশীল, কত বেগে গতিশীল, 10 ইনভার্স 1 বেগে
গতিশীল। তাহলে বিয়োগ করলে কত আসবে 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ওকে ফাইন। এবং সামনের অ্যান্সারটা কি পজিটিভ না? তাহলে পজিটিভ আসলে কোন দিকে? এই দিকটা না? তার মানে কি এই গাড়িকে দেখবে 15 ইনভার্স 1 15 মিটার পার সেকেন্ড দিকে সামনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই কিন্তু অ্যান্সার বের হইছে। আবার সেম জিনিসটা যদি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, খেয়াল করো তাহলে কি করবা? VAB ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানো তুমি? V ভেক্টর মাইনাস VB ভেক্টর। ওকে ফাইন। তাহলে আমি কি করতেছি দেখো, VA কোন দিকে গতিশীল? VA হলো এই দিকে গতিশীল, এই দিকে। হ্যাঁ তাহলে এই দিকে তো পজিটিভ বসছে, তুমি যে উপরে পজিটিভ বসছে না, তাহলে কি দেবে এখানে 10 মাইনাস VB কোন দিকে গতিশীল? VB ওই প্লাসের দিকে গতিশীল, তার মানে কি মাইনাস কত হবে এখানে 25। তাহলে আসলে হবে কত? -15 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে 15 হলো মান, আর এই মাইনাস দ্বারা বুঝেছি কি এটা দিক। তাহলে মাইনাসের দিক কোন দিকে? এই যে মাইনাসের দিক হলো এই দিকে। তো আমি খেয়াল করো এই যে এখানে কিন্তু আমাদের কি দিকটা এই দিকেই বের হয়েছিল। তো তোমরা একমাত্রিক দিকের ক্ষেত্রে শর্ট ভাবে आंसर দেওয়ার জন্য এমসিকিউ ক্ষেত্রে চাইলে যে নিচে যে আমি ব্যাপারটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো সামনে যখন আমরা আরো ম্যাথ দেখবো সেই ম্যাথও তোমাদের এই জিনিসগুলো আমরা এভাবে করে করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো এখন এইখান থেকে তোমাদের সবচেয়ে মজার যে কোশ্চেনটা মনে আসা উচিত সেটা হলো যে ভাইয়া এটার ফর্মুলাটা এরকম কেন? মানে এরকম কেন বলতে যে এটা আমরা আসলে আমাদের টিচাররা যখন বলে বা আমাদের যখন কেউ পড়ায় তখন আমরা তো এটা একটা সূত্র হিসেবে নিয়ে নিই, যেটা একটা সূত্র। আসলে ফিজিক্সের কোন জিনিসে যে এমনি এমনি চলে আসছে ওটা কিন্তু তা না, এটার পিছনে অবশ্যই একটা যুক্তি আছে, একটা লজিক আছে। সেটা কি? সেটা হলো যে এখানে যার সাপেক্ষে বেগটা বের করতেছি আমি তার বেগ থেকে বিয়োগ দিতেছি যার বেগ নির্ণয় করবো তার থেকে। এইটা কেন? আমি উল্টোই কেন করলাম না? মানে উল্টে বলতে আমি এরকম কেন করলাম না যে আমি ধরো এখানে লিখছি কি, ধরো যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে বিয়োগ দিতে হবে, এইভাবে না করে আমি কি এইভাবে করতে পারতাম না? যার বেগটাকে বের করতে হবে তার বেগকে বিয়োগ দিতে হবে। আমি যদি উল্টাই করতাম তাহলে কি মিলতো? তো এই জিনিসটা আমি তোমাদের এখন দেখাবো যে আসলে আমরা কেন এই সূত্রটা ইউজ করে আপেক্ষিক বেগটা বের করি। তাহলে চলো আমরা জিনিসটা দেখি এবং বুঝে নিই যে আসলে আমরা এই সূত্র যেটা ইউজ করি সেটা কতটুকু ভ্যালিড রিজন আছে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে আমাদের এই যে আপেক্ষিক বেগের ম্যাথে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলা হয় তার বেগটাকে কেন আমরা বিয়োগ দিই সেই ব্যাপারটা আমরা এখন বিশ্লেষণ করবো যে আসলে আমাদের যে সূত্রটা আমরা ইউজ করি সেই সূত্রটা এরকম কেন। আচ্ছা তাহলে চলো একটা জিনিস উদাহরণ সহ তোমাদের এখানে দেখানো যাক। যে ধরো তোমাকে যদি কেউ একজন কোশ্চেন করে যে এই ধরো একটা গাছ, তো এই গাছে এইখানে ধরো কোনো একটা ব্যক্তি দাঁড়ানো আছে, এই ধরো একটা ব্যক্তি দাঁড়ানো আছে। ওকে ফাইন। এখন কোন একটা ব্যক্তি সে ধরো এই ব্যক্তির সাপেক্ষে গতিশীল। কিভাবে গতিশীল? বিষয়টা ধরো এইভাবে গতিশীল। আচ্ছা ঠিক আছে। এখন সে যদি এই ব্যক্তিটা ধরো এই ব্যক্তির সাপেক্ষে কত বেগে গতিশীল? 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন তুমি যদি এই ব্যক্তিকে কোশ্চেন করো যে আচ্ছা ভাই আপনি কত বেগে গতিশীল, তখন এই ব্যক্তি ধরো অ্যান্সার দিল যে সে 0 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো বিষয়টা দেখো অদ্ভুত না? যে এই ব্যক্তিটা এই ব্যক্তি বলতেছে যে এই ব্যক্তিটা 10 ইনভার্স 1 বেগে গতিশীল, বাট এই ব্যক্তি নিজে বলতেছে সে হলো 0 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো ব্যাপারটা সে হয়তো মিথ্যা কথা বলছে। তো ব্যাপারটা একটু চিন্তা করে দেখো যে আসলে সে মিথ্যা বলছে না সঠিক বলতেছে, সেটা আমরা আগে একটু ফিজিক্স দিয়ে ভাবার পরে দেন দেখা যাবে যে আসলে ব্যাপারটা সে মিথ্যা বলতেছে না সত্যি বলছে। আচ্ছা এই জিনিসটা যখন তোমাদের বুঝাবো বা এর আগে যখন আমি তোমাদের একটা জিনিস বুঝিয়েছিলাম সেটা হলো যে যখন একটা ট্রেনে ধরো একটা কামরায় তুমি যখন বসেছিলা বা ট্রেনের একটা ধরো বগিতে তুমি বসেছিলা, তো বসে থাকার পরে বাইরে থেকে কোনো একটা লোক তোমাকে দেখছে কি তুমি ট্রেন যে বেগে গতিশীল তুমি সেই বেগেই গতিশীল। বাট তোমাকে যদি আমি গিয়ে কোশ্চেন করতাম যে আচ্ছা তুমি কি গতিশীল না স্থির, তুমি আমাকে কি অ্যান্সার দিতা? তুমি আমাকে অ্যান্সার দিতা তুমি হলো স্থির। তো যখনই তুমি এই কথাটা বলবা তোমার কথাটা কিন্তু রাইট। কেন রাইট আমি বলি যে আসলে গতিশীল ব্যাপারটা কি বোঝায় হলো যে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। তো খেয়াল করো যে এই যে এই ব্যক্তিটা যদি তার সাপেক্ষে সে যদি নিজে বিচার করে যে আমার সাপেক্ষে আমি কি, তো আমার সাপেক্ষে আমি কি, সে যদি এই চিন্তাটা করে তাহলে সে কিন্তু আসলে স্থির। কেন? কারণ তার সাপেক্ষে সে তো একটা ব্যক্তি, সে ব্যক্তির সাপেক্ষে ব্যক্তির কি কোনো চেঞ্জ হচ্ছে না। তো তাহলে সে কি চেঞ্জ হচ্ছে হলো তার অবস্থান। দেখো সে এইখানে ছিল, সে 1 সেকেন্ড পরে সে 10 মিটার চলে যাবে। তার মানে সে যে ভূপৃষ্ঠে আছে বা ভূমিতে আছে সে ভূমির সাপেক্ষে তার অবস্থানটা চেঞ্জ হচ্ছে। এর জন্য ভূমিকে রেফারেন্স ধরে যারা পরিমাপ করবে তারাই এই ব্যক্তির বেগ 10 ইনভার্স 1 বেগে দেখতে পারবে। যেমন এই ব্যক্তি ভূমিতে আছে, তার মানে তার রেফারেন্স ফ্রেম কি ভূমিটা। এই জন্য যেহেতু এই ব্যক্তিটা ভূমি চেঞ্জ হচ্ছে সেকেন্ডে, ভূমির অবস্থানটা চেঞ্জ হচ্ছে, সে এখানে ছিল 1 সেকেন্ড পরে 10 মিটার চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জটা হয়েছে সেটা হলো ভূমির সাপেক্ষে চেঞ্জ হয়েছে। এই জন্য ভূমিতে যে দাঁড়ানো সে দেখবে এই ব্যক্তিটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বাট সে যদি নিজের সাপেক্ষে নিজে চিন্তা করে, সে নিজের সাপেক্ষে নিজে তো আসলে সত্যি কথা স্থির। তাহলে
তুমি যেমন ওই ট্রেনে বসে নিজের সাপেক্ষে নিজে স্থির ছিলা বিদায় আমাকে বলছো যে তুমি স্থির ছিলা, তো ওই সময় তোমার ওই কথাটা যেভাবে সত্য, তখন ওই কথার পাশাপাশি এই কথাটাও তোমাকে মানতে হবে বা এই কথাটাও সত্য ধরতে হবে। সেটা হলো যে কেউ যদি নিজের সাপেক্ষে নিজেকে স্থির ধরে, খুবই ইম্পর্টেন্ট কথা দেখো, কেউ যদি নিজের সাপেক্ষে নিজেকে স্থির ধরে তবে তার পারিপার্শ্বিকের বা আশেপাশের পরিবেশের প্রত্যেকটা বস্তু সে যে বেগে গতিশীল ছিল সেই বেগেই বিপরীত দিকে গতিশীল হবে, এটাও সত্যি কথা হবে। তাহলে কি বললাম আমি, আবার একটু বলতেছি তোমাদের সুবিধার জন্য। সেটা হলো কোন একটা ব্যক্তি সে যদি নিজের সাপেক্ষে নিজেকে স্থির বলে, তাহলে অবশ্যই সে যে বেগে গতিশীল ছিল ভূমি সাপেক্ষে, সেই বেগে আশেপাশে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকেও সে কি দেখবে, ওই একই বেগে গতিশীল দেখবে, বাট পিছনের দিকে। ব্যাপারটা আমি তোমাদের এক্সাম্পল সহ বোঝাচ্ছি। দেখো, ধর আমি তোমাকে যদি বলি যে এখন এখানে একটা ব্লক রাখছি, আমি এখানে একটা ব্লক রাখছি, এই ধর একটা ব্লক, মানে একটা বস্তু রাখছি, যে কোনো একটা জিনিস। এখন এই ব্যক্তিটা সে তো নিজের সাপেক্ষে নিজে কত অ্যান্সার দিছে, 0 অ্যান্সার দিছে, ওকে ফাইন। আর এই ব্যক্তিটার গতি, এই ব্যক্তি কত বলছে, 10 বলছে, কিন্তু এই ব্যক্তি সেটা স্বীকার করে নাই। এবং আমি তোমাদের বলছি হ্যাঁ সে কিন্তু রাইট ছিল। কেন রাইট ছিল? কারণ সে নিজের সাপেক্ষে নিজে কি স্থির ছিল, সে তো ভূমির সাপেক্ষে চেঞ্জ হয়েছে, এই জন্য ভূমির কাঠামোতে যে সে তাকে 10 ms ইনভার্স 1 বেগে গতিশীল দেখছে। এবং তোমাকে আমি এটাও বলছি যে কোনো ব্যক্তি যদি নিজেকে স্থির মানে যে সে নিজে স্থির, তাহলে তার আশেপাশে যত বস্তু আছে সেই বস্তুগুলোকে সে কি দেখবে, সে সেই যে বেগে গতিশীল ছিল সেই বেগে এই বস্তুগুলোকে গতিশীল হইতে দেখবে। এবং কোন দিকে, সে যে দিকে গতিশীল ছিল তার বিপরীত দিকে। তার মানে তাকে যদি কোশ্চেন করা হয় যে এই বস্তুটা কত বেগে গতিশীল ভাই আপনি একটু বলবেন, তাহলে সেই ব্যক্তি আনসার দিবে যে এই ব্যক্তিটা, এই যে এই বস্তুটা সে হলো এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। তো আমি এইটাই তোমাদের তখন মানে বলতে চাচ্ছি, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি নিজেকে স্থির সাব্যস্ত করে বা নিজের সাপেক্ষে নিজেকে স্থির গণ্য করে, তাহলে এইটা যেমন সত্য, এর পাশাপাশি এইটাও সত্য হইতে হবে। সেটা হলো যে এই ব্যক্তি আশেপাশে যা দেখবে সব কিছুই এই যে বেগটা সেই বেগে গতিশীল হতে দেখবে। কোন দিকে দেখবে? তার বিপরীত দিকে। এর জন্যই তোমরা যখন ট্রেনে বসে থাকো, ট্রেনে একটা বগিতে বসে থাকো, বগির দিকে জানলার দিকে বাইরের দিকে তাকালে দেখবা গাছগুলো তোমরা যে গতিশীল তার বিপরীত দিকে চলে যায়। তাহলে ওই গাছগুলোর বেগ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি অ্যান্সার দিবা? তুমি যদি নিজেকে তো নিজে স্থির ধরতে এসো, কারণ তুমি ট্রেনের সাপেক্ষে চুপ করে বসে আসছো, নিজের সাপেক্ষে নিজে স্থির, তার মানে তুমি যদি ওই ট্রেনের সাথে সাথে বাইরের কারণ লোকের সাপেক্ষে 10 বেগে গতিশীল থাকতা, তাহলে ওই যে গাছপালাগুলো যেগুলো তোমার দেখা মতে পিছের দিকে চলে যাচ্ছে, তারাও 10 ms ইনভার্স 1 বেগে পিছের দিকে চলে যাবে। যদি তুমি স্থির দাবি করো, তাহলে অবশ্যই আমি যে দ্বিতীয় বাক্যটা বললাম সেটাও তোমাকে মানতে হবে, এবং এটাই হয়, বাস্তবে এটাই হয়। আচ্ছা, তাহলে এখন বিষয়টা খেয়াল করো, এই জিনিসটা আমরা যেটা গাড়ির দিয়ে উদাহরণ দিই বা অন্য একটা ব্যক্তি দিয়ে উদাহরণ দিই, সেটা হলো যে ধরো দুইজন ব্যক্তি, এই একজন ব্যক্তি এ, সে হলো এদিকে 5 মিটার পার সেকেন্ডে গতিশীল, আর এই হলো একটা ব্যক্তি, সে হলো এইদিকে 10 মিটার পার সেকেন্ডে গতিশীল। এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ধরো এই ব্যক্তিকে যদি কেউ কোশ্চেন করে যে এই ব্যক্তিকে কত বেগে গতিশীল হইতে দেখবে, সেম। তো দেখো সেটা খেয়াল করো, আমি যদি এই যে ও আগের কেস অনুযায়ী ও যদি বলে, আমি যদি বলি তুমি কত বেগে গতিশীল, ও যদি বলে আমি 0 বেগে গতিশীল, তাহলে সেটাকে মিথ্যা না? মিথ্যা না। কেন মিথ্যা না? কারণ প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা বস্তু নিজের সাপেক্ষে নিজে কিন্তু স্থির থাকে। সে ভূমির সাপেক্ষে অবশ্যই চেঞ্জ হচ্ছে, বাট নিজের সাপেক্ষে নিজে কি আছে, স্থির আছে। তাহলে নিজের সাপেক্ষে যদি নিজে স্থির থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা খেয়াল করো, সেই ক্ষেত্রে কি হবে, এইটা যেমন সত্য যে সে নিজের সাপেক্ষে নিজে কি দেখবে, স্থির থাকবে, তাহলে তার পাশাপাশি এটাও সত্য হবে যে এই ব্যক্তির আশেপাশে যত বস্তু থাকবে সেই বস্তুটা সেই যে বেগে গতিশীল ছিল, মানে ভূমির সাপেক্ষে কোন একটা স্থির ব্যক্তির সাপেক্ষে সেই যে বেগে গতিশীল ছিল, সেই বেগটাই অন্যান্য তার আশেপাশে পরিবেশে যে অন্যান্য বস্তুগুলো থাকবে সেই বস্তুগুলো ওই বেগে তার গতির বিপরীত দিকে গতিশীল বলে সে মনে করবে। তার মানে এই ব্যক্তিটাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা ভাই আপনি এই ব্যক্তিটার গতিটা একটু বলেন তো, এই ব্যক্তির বেগটা কত, তাহলে সে কি আনসার দেবে খেয়াল করো, সে দেখবে এই ব্যক্তির তো একটা নিজস্ব গতি অবশ্যই আছে না, এই যে এইদিকে কত 10 মিটার পার সেকেন্ড, আর এই যে থিওরি মতে যে সে যদি তাকে কি হিসেবে রেস্ট হিসেবে চিন্তা করে যে সেই স্থির আছে, তাহলে সেই যদি স্থির থাকে তাহলে এই বস্তুটাও তার সাপেক্ষে কোন দিকে গতিশীল, এই যে এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হলো এরকম, তাহলে এই যে বস্তু, এই বস্তুর মধ্যে এখন বেগ কয়টা কাজ করতেছে, দুইটা, একটা হলো 10 ms ইনভার্স 1 বেগে এইদিকে, আর হলো 5 ms ইনভার্স 1 বেগে কি এই দিকে। তার মানে খেয়াল করো এখানে যদি তুমি যখন লব্ধি নির্ণয় করো, তাহলে লব্ধি নির্ণয় করার সূত্র তুমি এখন কি অ্যাপ্লাই করতে পারো, তাদের বিয়োগফল। তো বিয়োগফল যদি করো বড় মান থেকে ছোট মান কি মাইনাস, তার মানে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই 5 মিটার পার সেকেন্ড হবে এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির কি বেগ। তাহলে এখান থেকে আমাদের সেই ব্যাপারগুলো চলে আসবে। কিভাবে চলে আসবে খেয়াল করো যে কিভাবে, কেন আমরা
যে এই যে যার সাপেক্ষে বেগ বের করতে বলি তার বেগ থেকেই বিয়োগ করে। কারণটা কি দেখো, কারণটা হলো প্রথমত আমাদের এইখানে যে বিষয়টা ছিল, দেখো এই এর বেগ এদিকে ছিল, বির বেগও কি একই দিকে ছিল। তো বিষয়টা খেয়াল করো, এই যে আমরা এইভাবে যদি করি, এইভাবে কিন্তু এই একই দিকে থাকা অবস্থায় লব্ধি নির্ণয় করতে পারবো না। কেন লব্ধি নির্ণয় করতে পারবো না? এর কারণটা কি? কারণটা হলো যে এই যে দুইটা বেগ, এই দুইটা বেগ কিন্তু একই বিন্দুতে কাজ করে না। দেখো এই 5 মিটার পার সেকেন্ড বেগ ওর উপরে কাজ করছে, আর 10 মিটার পার সেকেন্ড বেগ বির উপরে কাজ করছে। দুইটাকে একই বিন্দুতে কাজ করছে না। তার মানে তুমি এই দুইটাকে ডিরেক্টলি কখনো কি লব্ধি বের করতে পারবা না। মানে সামুদ্রিক সূত্র সে মেনে চলে নাই, কারণ তার যে কন্ডিশন ছিল যে একই সময় একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতে হবে, তারা কিন্তু সে একই সময় একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে নাই। দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর এই বেগ দুইটা ক্রিয়াশীল। আচ্ছা ওকে ফাইন। বাট তুমি যখন একে জিরো ধরছো, জিরো ধরে যখন এই পাঁচ বেগটা আমাদের সেই কন্ডিশন অনুযায়ী যে কেউ যদি কাউকে নিজেকে জিরো ধরে, তাহলে তার নিজের বেগটা তার আশেপাশের বস্তুকে কি করবে? দিয়ে দিতে হবে, বা ওই বেগে সে বিপরীত গতিশীল হইতে হবে, এরকম ভাবে দেখবে সেই বস্তুটা আর কি। তাহলে এই ব্যক্তি জিরো সাব্যস্ত হইলে এই ব্যক্তিটা দেখবে এই ব্যক্তি 5 বেগে এদিকে কি গতিশীল। আচ্ছা ওকে ফাইন। তার মানে এখন দেখো, এখন কিন্তু এই ব্যক্তির উপর 10 বেগ এদিকে তো আছে নিজের বেগ, আবার এই 5 বেগও কিন্তু এই ব্যক্তি কর্তৃক উপর আছে এদিকে। তার মানে এখন এই ব্যক্তির উপরই 10 বেগ এদিকে, 5 বেগ এদিকে। তার মানে এখন তুমি চাইলে এখানে লব্ধিটা ইউজ করতে পারবে। তো লব্ধিটা ইউজ করতে কিভাবে পারবে খেয়াল করো। এই যে এটা তোমার কি ছিল? এটা ছিল তোমার VA, আর এটা ছিল তোমার কি VB। তো বিষয়টা আমি খেয়াল করো, যে হয়তো লব্ধিটা হইছে, সেই লব্ধিটা কিভাবে হইছে? মাইনাস করে হইছে না? বাট তুমি যদি মাইনাসটা কিভাবে, তুমি এই জিনিসটা পাইছো কেমনে? এটা রিয়েল ভি এটা কোন দিকে ছিল? ভি এটা ছিল এইদিকে না রিয়েল ভাবে। বাট এখন যে ম্যাথটা তুমি করতেছো সেটা কি তার বিপরীত দিক দিয়ে করতেছো না? তার মানে কি এটা আমরা কি করতে পারি? মাইনাস ভি এ দিয়ে করতে পারি। এখন যদি লব্ধি নির্ণয় করি, তাহলে লব্ধি নির্ণয় করতে কি করব? এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে বি এর বেগ এর সাপেক্ষে ইজিক্যাল টু কি দিব আমরা? বলো ইজিক্যাল টু যেটা দিব সেটা হলো ভিবি প্লাস কি মাইনাস ভিএ। তাহলে এই হলো আমাদের লব্ধি। এই যে এই অনুযায়ী লব্ধি মানে কি? লব্ধি মানে হলো একটা বিন্দুতে যে দুইটা ভেক্টর কাজ করতেছে তাদের যোগফল। তাহলে একটা বিন্দুতে কি ভিবি কাজ করতেছে, এর ভিবি, আর কি কাজ করতেছে? মাইনাস ভি কাজ করতেছে। তাহলে এই যে মাইনাস ভি এর যোগফল। এর জন্যই আসলে এই যে ব্যাপারটা ঘটে, এই ব্যাপারটার জন্য আমরা এই যে থিওরি অফ এই যে আমাদের যে রিলেটিভ ভেলোসিটি আমরা যে নির্ণয় করি, সেই নির্ণয় করার ক্ষেত্রে যার সাপেক্ষে বেগটা বের করতে বলে তার বেগটাকে আমরা কি করে দিই? মাইনাস করে দিই। তো জাস্ট এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি তোমাদের এত কিছু উদাহরণ দিয়ে বললাম। তো ব্যাপারগুলো যদি তোমাদের কাছে কমপ্লিকেটেড লাগে তাহলে তোমরা এটাকে অবশ্যই স্কিপ করতে পারো। তোমরা জাস্ট ওই জিনিসটা মাথায় রাখবা, সেটা হলো যে যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে মাইনাস করব, যার বেগ বের করতে হবে তার থেকে। আর যারা প্রকৃতপক্ষে ফিজিক্স বুঝতে চাও বা সেটাকে ফিল করতে চাও, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, তাহলে এখন আমরা এর আগে দেখছিলাম যে দুইটা গাড়ি যদি একই দিকে যায় তখন তাদের কিভাবে আমরা আপেক্ষিক বেগ বের করি। এখন আমরা দেখবো যে দুইটা গাড়ি যদি বিপরীত দিক থেকে আসে বা মুখোমুখি ভাবে যদি আসে, তখন তাদের আপেক্ষিক বেগ আমরা কিভাবে নির্ণয় করবো। তাহলে চলো দেখা যাক। আচ্ছা, আমরা যদি এখন এই বিপরীত দিকে গতিশীল হয় একমাত্রিক গতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আমরা একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ নির্ণয় করি, তাহলে আমাদের কি করতে হবে খেয়াল করো। আর কিছুই না, আমি তোমাদের এখন এরপর থেকে যত ম্যাথ করাবো জাস্ট একটাই সেই ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করলে দেখবা ম্যাথ ইজিলি বের হয়ে যাবে। সেটা হলো যে যেহেতু তোমাকে আমি যদি এভাবে বলি যে এর সাপেক্ষে বা এ ব্যক্তি বা এম এর সাপেক্ষে বিম এর বেগ, তাহলে এটা আমরা কিভাবে লিখবো বলো তো? বিম এর বেগ, তারপরে ভিবি এর সাপেক্ষে এইটা সূত্র হলো আমাদের একটাই, সেটা হলো কি যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে বিয়োগ করে দিব যার বেগ বের করতে বলবে তার থেকে, এইটা। আচ্ছা, তাহলে এইটা কিভাবে লিখবো? এখানে ভিবি মাইনাস ভিএ। কেন? কারণ এখানে এর সাপেক্ষে এর বেগ বের করতে বলছে, এইজন্য এর বেগ থেকে যার সাপেক্ষে তাটাকে আমি কি করেছি? মাইনাস করে দিয়েছি। আচ্ছা, তাহলে মাইনাসটা আমরা তো এভাবে করতে পারবো না, আমরা কি করব? এখানে মাইনাস ভিএ দিয়ে করব। তাহলে দেখো এখানে আমরা যে চিত্রটা আঁকি সেই চিত্রটা কি রিয়েল চিত্র ছিল। ভিএ এই দিকে আর ভিবি ছিল কোন দিকে? ভিবি ছিল এই দিকে। হ্যাঁ ওকে ফাইন, ভিএ এই দিকে আর ভিবি এই দিকে। বাট আমরা আসলে কাকে কাকে যোগ করতেছি? আমরা যোগ করতেছি ভিবি কে, তার মানে ভিবি যেদিকে ছিল সেদিকে থাকবে, আর এখানে কি মাইনাস ভিএ, মানে ভিএ ছিল এইদিকে, এটাকে মাইনাস করে দেব, অপোজিট করে দেব। তার মানে এই ছিল আমাদের ভিএ, এটাকে অপোজিট করে দিলে কি এদিকে আসবে, তার মানে এটা ভিএ। তাহলে এখন যদি তাদের লব্ধি নির্দেশ করি, তাহলে লব্ধি কত হবে বলো? আমরা জানি যে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, বিপরীত দিকে থাকলে তাদের বিয়োগফলের সমান হয় লব্ধি, বা যদি একই দিকে থাকে তাহলে তাদের যোগফলের সমান হয় কি লব্ধি, মানে ম্যাক্সিমাম নির্দেশ করে আর কি। তখন এটা যোগফল কি হবে? দেখো আমাদের এখানে 15 প্লাস 10 ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। মানে এই মেটা দেখবে বি মেটা তার দিকে কত বেগে আসতেছে? 25 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। কেন? কারণ এই দুইটার যোগফল করার পর লব্ধিটা কি এই দিকেই হবে। ওকে ফাইন। এখন এই জিনিসটা তোমাকে আমরা এইভাবে পড়েছি এবং আবার অন্যভাবে বলছি যে তোমরা চাইলে এটাকে একটা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। সেটা কি? সেটা হলো এরকম যে তোমরা চাইলে এটাকে এই যে ভিবি এ ভেক্টর
ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর দিতে পারো, এবং কি এই দিকটাকে পজিটিভ ধরবা আর এই দিকটাকে কি ধরবা, নেগেটিভ ধরবা। তাহলে খেয়াল করো একদম ইজিলি হয়ে যাবে। ভিবির দিক কোন দিকে, ভিবির দিকে এদিকে, তাহলে এটা কি এদিকে নেগেটিভ না মাইনাস কত এখানে -15। ওকে ফাইন। আচ্ছা ভি এর বেগ কোন দিকে, ভি এর বেগ হলো এইদিকে, তাহলে এইদিকে তো পজিটিভ ছিল, তাহলে এর সূত্রে নেগেটিভ আর পজিটিভ 10, তাহলে আমাদের দেখো মাইনাস মাইনাস প্লাস মানে মাইনাস কত 25 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দ্বারা কি বুঝাইছে, মাইনাস দ্বারা বুঝাইছে যে এর সাপেক্ষে বি যে বেগ সেই বেগের দিক, তাহলে দিকটা কোন দিকে, মাইনাস আসলে এই দিকে, তার মানে কি যে এই এ এই বি কে দেখবে প্রতিশ বেগে এই দিকে আসতেছে, সেটা কিন্তু এই ক্ষেত্রেও বের হইছিল, দেখছো এই ক্ষেত্রেও কিন্তু সেটাই বের হইছে। তো তোমরা চাইলে ছোট্ট একটা ট্রিক সেটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি সাজেশন করব যে এটা সাধারণত একমাত্রিক গতির ক্ষেত্রে ইউজ করলে সবচেয়ে বেটার হয়, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে ব্যাপারগুলো এত ইজি হবে না, ঠিক আছে? কেন, কারণ দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এটা যেমন একমাত্রিক গতি, প্লাস বা মাইনাস দ্বারা তুমি একটা দিককে খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারবা, যেমন প্লাস দ্বারা তুমি ধরো এইদিকে ডিফাইন করছো, মাইনাস দ্বারা এইদিকে। বাট দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে ব্যাপারটা যখন হবে তখন কিন্তু শুধু প্লাস মাইনাস দ্বারা ওই ভেক্টরটার দিক ডিফাইন করতে তুমি পারবা না। তো একমাত্রিক গতির ক্ষেত্রে ওকে ফাইন, তুমি এটা ইউজ করতে পারো খুব ইজিলি। আচ্ছা এই ম্যাথটা যদি আমরা একটু বিপরীত ভাবে করি, বিপরীত মানে কি, বিপরীত ভাবে এটা যেমন বি এর সাপেক্ষে এম এর বেগ, তাহলে এটা আমরা কি লিখবো, এম এর বেগ বি এর সাপেক্ষে, আমি শর্টকাটলি করি ভি এ মাইনাস এখানে কি দিব আমরা ভিবি, এই ভি এ কোন দিকে, ভি এ হলো এদিকে, তাহলে এদিকে পজিটিভ, পজিটিভ কত 10, এই সূত্রের মাইনাস ভিবি কোন দিকে, ভিবি হলো এদিকে, তাহলে এদিকে তো নেগেটিভ, তাহলে নেগেটিভ কত মাইনাস কত -15, তাহলে মাইনাস প্লাস, তাহলে 10 প্লাস 15 ইজ ইকুয়াল টু কত হবে 25 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু স্বাভাবিক। দেখো এই বি এ কে দেখবে ওর দিকে, এই বি এ কে দেখবে এই দিকে কত 15 এই 25 এমএস ইনভার্স 1 দিকে আসতেছে, তো সেটাই তো হচ্ছে যে পজিটিভ বেরিয়েছে, পজিটিভ মানে কি এই দিকে। তো দেখো আমাদের ব্যাপারটা কিন্তু এভাবে আমরা করতে পারি। তার মানে এই যে দুইটা দিকে আমি দেখালাম যে একই দিকের ক্ষেত্রে আর বিপরীত দিক থেকে ক্ষেত্রে, তো এইটুকু কিন্তু তোমরা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে পারো নেক্সট টাইমে কোনো এমসিকিউ এর জন্য বা কোনো ম্যাথমেটিক্স এর জন্য টাইম কমানোর জন্য। সেটা হলো যে যদি বিপরীত দিকে গতিশীল হয়, একমাত্রিক গতির ক্ষেত্রে বলতেছি আমি, একমাত্রিক গতির ক্ষেত্রে যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এই যে লব্ধি বেগটা বের করি বা আপেক্ষিক বেগটা যদি বের করি সেটা কিন্তু আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। আর যদি মানে একই দিকে হয়, বিপরীত দিকের ক্ষেত্রে যোগ করতে হয়, আর যদি একই দিকে হয় তাহলে একই দিকের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, বিয়োগ করি। আমরা আগের বার দেখছি যে আমরা কিন্তু আসলে বিয়োগ করি। তাহলে এই জিনিসটা আমরা ছোট্ট করে লিখতে পারি, সেটা হলো একমাত্রিক গতির ক্ষেত্রে এটা শুধুমাত্র 1D ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে একই দিকে হলে কি করতে হয়, বিয়োগ, আর বিপরীত দিকে যদি হয় যোগ। জাস্ট এইটুকু মাথায় রাখতে পারো আমাদের টাইম কমানোর জন্য, অ্যানসারটা কমানোর জন্য, ঠিক আছে? আর দিক জিনিসটা তোমাদের কমন সেন্স অনুযায়ী তোমরা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা, সিম্পল। যেমন ধরো তোমাকে যদি আমি এই একটা কোশ্চেনের অ্যানসারটা দিতে বলি, যেমন ধরো এ একটা ব্যক্তি আর এখানে বি একটা ব্যক্তি, তো এর বেগ যদি ধরো 25 মিটার পার সেকেন্ড, আর এখানে ব্যক্তি ধরো এটার বেগ আমি ডিফাইন করলাম 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন দেখো তোমরা কিভাবে চিন্তা করবে যে এটা কি একই দিকে, হ্যাঁ এটা কিন্তু একই দিকে। তো এটা যদি একই দিকে হয় তাহলে কি করতে হবে, একই দিকে করতে হলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হয় 15 হয়। এখন যদি বলে যে এই গাড়ি ওকে কত দেখবে, তাহলে ও যেহেতু ওর থেকে ফার্স্ট, তার মানে কি ও ওকে দেখবে 15 বেগে সামনের দিকে, সিম্পল। আর যদি বলা হয় যে ওর সাপেক্ষে ওর বেগ কত, তাহলে কি বলবে হলো 15 বেগে পিছের দিকে, এই আর কিছুই না। তো এই হলো আমাদের ব্যাপার। ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো তোমাদের বুঝিয়েছি, এই ব্যাপারগুলোই তোমরা যদি ইউজ করতে পারো তাহলে আমরা এই ওয়ান ডাইমেনশনাল যত ম্যাথ আছে এবং টু ডাইমেনশনাল ক্ষেত্রে যত ম্যাথ আছে সব ইজিলি সলভ করতে পারবো। জাস্ট তোমাদের এইটুকু জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা যদি প্রথমটা অ্যাড করতে পারো, পরেরগুলো জাস্ট হলো ধারাবাহিকতা, সরল যেভাবে ম্যাথ করতে বীজগণিত করতে এভাবে করে যাবে, অ্যানসার তোমাদের কি মিলে যাবে। এবং আমি তো আসছি তোমাদের, আমি ম্যাথ প্র্যাকটিস করার জন্য অনেক ম্যাথ করে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা এই এক ডাইমেনশন মানে 1D এর জন্য কিছু ম্যাথ সলভ করি যাতে তোমাদের বেসিকটা আরো ক্লিয়ার হয়। তাহলে তোমাদের ওয়ান ডাইমেনশন রিলেটেড আমি এই চারটা ম্যাথ যদি দেখে দিই, আই থিঙ্ক ওয়ান ডাইমেনশন রিলেটেড যে আপেক্ষিক বেগের ম্যাথগুলো থাকবে সেগুলো নিয়ে তোমাদের প্রবলেম থাকবে না। তো দেখো প্রথম ম্যাথটা যেটা বলছে সেটা হলো, আমি শুধু চিত্র দিয়ে ব্যাপারটা বুঝাইছি আর কোশ্চেনগুলো আমি তোমাদের মুখে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যেমন এই প্রথম চিত্রে যেটা বলছে, যেখানে একজন অবজারভার যে হলো স্থির দাঁড়ায় আছে, তার মানে তার বেগ শূন্য মানে ভূমির সাপেক্ষে। আর এই যে একটা ট্রলি, আমি এইভাবে যেগুলো আঁকছি এগুলো হলো একটা ট্রলি। এই ট্রলিটা ধরো 10 ms ইনভার্স 1 বেগে এই দিকে গতিশীল, ঠিক আছে? এখন তোমাকে যদি কোশ্চেন করে যে এই এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির আপেক্ষিক বেগটা কত হবে, বা এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগটা কত, তাহলে তুমি কি আনসার দেবে? দেখো খেয়াল করো আমরা এটা কিভাবে সলিউশন করব। আমরা এটা সলিউশন করব হলো, যেখানে কার বেগ, বি এর বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। আমরা এটাকে কিভাবে সলিউশন করব খেয়াল করি আমরা। আমরা জানি কি লিখব হলো ভিবি মাইনাস ভিএ, বললাম না আমাদের ফর্মুলা একটাই, আমরা এই একটা ফর্মুলা দিয়ে আমরা রিলেটিভ ভেলোসিটির যে কোনো ম্যাথ ওয়ান ডাইমেনশন হোক টু ডাইমেনশন হোক সলভ করতে পারবো।
এই যে যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে বিয়োগ করব, যার বেগ বের করতে বলা হবে তার বেগ থেকে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এটা বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখন আমি তোমাদের যে শর্টকাট ট্রিক্সটা করাইছি আমি তোমাদের এই ম্যাথগুলো সেই শর্টকাট ট্রিক্স দিয়ে করিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও সেখানে তোমরা সেই যে বিপরীতভাবে ঘুরিয়ে দেন করার জন্য তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। তাহলে খেয়াল করো এখানে এই ম্যাথটাকে দেখো ভিবি, তুমি ধরো অলওয়েজ এই যে সবগুলো ম্যাথের জন্য আমি এই দিকে যেগুলো গতিশীল এই বরাবর সেগুলোকে আমরা পজিটিভ ধরবো, আর এই দিকে যারা গতিশীল সেগুলোকে আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে ভিবি, ভিবি মানে কি, এই যে ট্রলির উপর ভিবি মানে হলো এই বি ব্যক্তির বেগ। এখন বি ব্যক্তির বেগটা কত, দেখো ট্রলির উপরে সেই স্থির দাঁড়ানো আছে, সেটা কিন্তু আলাদা একটা ব্যাপার। শোনো, ভূমির সাপেক্ষে ও কিন্তু স্থির না, ভূমির সাপেক্ষে কিন্তু বি যে ব্যক্তি সে কিন্তু 10 বেগে গতিশীল, বাট ট্রলির সাপেক্ষে সে কিন্তু কি স্থির। তো বুঝতে হবে যে কার সাপেক্ষে আসলে কি মেজার করতেছে। আর একটা কথা মাথায় রাখবা যে আমরা সাধারণত যে এই বেগগুলো ডিফাইন করছি, যেমন এখানে এ ব্যক্তির বেগ 4 এগুলো আসলে কার সাপেক্ষে, এগুলো অবশ্যই কোনো একটা স্থির অবজারভার বা যে ভূমির সাপেক্ষে কি আছে, স্থির আছে। তো যেগুলোকে আমরা সাধারণত প্রকৃত বেগ বলি, এগুলো তো আসলে প্রকৃত বেগ না, এগুলো একটা ভূমির সাপেক্ষে অথবা একটা ভূমিতে কোনো একটা ব্যক্তি স্থিরভাবে দাঁড়াই আছে তার সাপেক্ষে এই বেগগুলো বিবেচনা করা হয় এবং এই বেগগুলোকে তার প্রকৃত বেগ হিসেবে আমরা ধরে যাই। তো খেয়াল করে এখানে ভিবি, ভিবিটা কত বেগে গতিশীল, ভিবিটা হলো এই যে ভূমির রেস্টের সাপেক্ষে দেখো এই যে স্থির বস্তু, স্থির বস্তু এই বস্তুটা কত বেগে দেখবে, 10 বেগে এদিকে যেতে দেখবে, তার মানে ওর বেগ হলো 10 এবং যেহেতু সে এইদিকে যাচ্ছে তাহলে এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি, এটা এখানে প্লাস দিয়ে রাখো, কোনো সমস্যা নেই, মাইনাস ভিএ, ভিএ বেগটাকে অবজারভার বেগ, অবজারভার বেগ কত 0, তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বাস্তবিক ক্ষেত্রে এটা তো হওয়া স্বাভাবিক না। ধরো তুমি একটা গাড়ির উপরে দাঁড়াই আছো, তো গাড়ির উপরে দাঁড়াই থাকলে গাড়ির সাপেক্ষে তুমি স্থির, বাট তোমার কোনো ফ্রেন্ড যদি সে নিচে কোথাও রাস্তায় চুপ করে দাঁড়াই থাকে, মানে ভূমির সাপেক্ষে সে যদি স্থির থাকে, সে তোমাকে দেখবে কি গাড়ি যত বেগে সামনে দিকে আগাচ্ছে তুমি কিন্তু তত বেগে আগাবে। তো ম্যাথও আমাদের সেই রেজাল্টটাই দিল। তাহলে চলো আমরা সেকেন্ড ম্যাথটা সলভ করি। তাহলে এই ম্যাথটাকে সলিউশন করলে কি পাবো, দেখো এখানে কি বলছে, সেম ভাবে এখানে একটা অবজারভার, যে অবজারভারটা আগের মতো কি সেই স্থির আছে, কারণ আমরা এখানে স্থির লিখে দিই, সেই স্থির আছে। এখন এই অবজারভার সে অবজার্ভ করতেছে বা একটা জিনিস দেখতেছে, সেটা হলো যে ট্রলি 10 বেগে দিকে গতিশীল, বাট এই ট্রলির উপরে আবার বি একটা ব্যক্তি সে 2 বেগে, ওই ট্রলি যেদিকে গতিশীল সেদিকেই গতিশীল ছিল। তাহলে এখন যদি এই অবজারভার একে যদি কোশ্চেন করা হয় যে বি এর গতি কত, তাহলে সেই বি এর গতি সে কত দেখবে, খেয়াল করো। তাহলে আমরা সেই সূত্র খাটাবো, সেই সূত্রটা কি, সূত্রটা হলো ভি, বি এর গতি এর সাপেক্ষে কি হবে আমাদের, ভিবি মাইনাস ভিএ, একটাই সূত্র। তাহলে এখন আমরা কি করব, খেয়াল করো এখানে ভিবি, ভিবি মানে কি, ভিবি মানে হলো কার বেগ, ভিবি মানে হলো এই যে আমাদের 2m/1, এখানে দেখো এখানে যে কথাটা লেখা এটা কিন্তু উইথ রেসপেক্ট টু ট্রলি। তোমরা কি আবার হাইবো না যে এখানে যেহেতু 2m/1 দেওয়া 1 দেওয়া, তাহলে আমি তোমাদের একটু আগে বলছি যে স্থির কোনো একটা ব্যক্তির সাপেক্ষে আমরা তার কি প্রকৃত বেগ বলে থাকি। তো তাহলে এখানে 2m/1 দেওয়া, যে বি এই বি ব্যক্তির বেগ, তাহলে এটাই মনে হয় এই ব্যক্তি তাকে দেখবে, ওটা কিন্তু তা না। আমি তোমাদের এখানে কোশ্চেনে লিখে রাখছি যে উইথ রেসপেক্ট টু ট্রলি, মানে এই বি ব্যক্তিটা ট্রলির সাপেক্ষে 2 বেগে গতিশীল। তাহলে কোশ্চেন হলো এ ব্যক্তি বি ব্যক্তি কত বেগে গতিশীল দেখবে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে যেটা দেওয়া সেটা হলো যে এখানে ভি বি বের করতে হবে, বাট ভিবির মান তো প্রকৃত আমরা জানি না। এখানে যে 2টা দেওয়া, এই 2টা হলো কার বেগ, বি এর বেগ ট্রলির সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখানে আমরা যদি সেই সূত্রটা খাটাই, খেয়াল করো আমরা যদি এইভাবে লিখি ভিবিটি মানে হলো ট্রলির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, সেটাকে আমরা কি লিখবো, ভিবি মাইনাস ভিটি। তো খেয়াল করো আমরা এই দিক থেকে পজিটিভ ধরছি, এই দিক থেকে নেগেটিভ, তাহলে ভিবি 2, ওকে। এই বেগটা দেখো আমরা চাইলে এখানে এটা লিখতে পারি, এটা যদি এই পাশে আনি তাহলে কি হবে আমাদের ভিবিটি, এটা এই পাশে আমরা প্লাস ভিটি। তার মানে এখানে আমরা যে কথাটা বলতে পারি সেটা হলো এরকম যে এখানে ভিবিটি তে কি লেখা যায় বলো, ভিবিটি তে লেখা যায় হলো আমাদের দেওয়া আছে 2 প্লাস 10, তার মানে 12 ms/1। ওকে ফাইন, তাহলে ভিবির মানটা আমি পেয়ে গেছি, এই মানটা এখানে বসাও, দেখো 12 পজিটিভ আসছে মানে কি এই দিকে গতিশীল, তাহলে এটা 12 - 0, তার মানে 12 মিটার পার সেকেন্ড। দেখো তোমার সলিউশনটা খুব ইজিলি বের হয়ে গেছে। তো ব্যাপারটা কমন সেন্স দেখে অ্যানসার করা যায়, হ্যাঁ যায়। কিভাবে অ্যানসার করা যায় খেয়াল করো, দেখো এই ব্যক্তিটা ট্রলির সাপেক্ষে 2 বেগে গতিশীল, আর এই যে ট্রলিটা সেই ট্রলিটা হলো 10 বেগে গতিশীল। তাহলে দেখো ভূমির সাপেক্ষে স্থির কোনো ব্যক্তি এই ব্যক্তিটা কত বেগে গতিশীল দেখবে, সে ট্রলিও গতিশীল দেখতেছে, আবার কি এই বি ব্যক্তি তাকেও গতিশীল দেখতেছে। তার মানে কি আলটিমেটলি দুইটা একসাথে যোগ হয়ে 10 2 12 বেগে সে তাকে যেতে দেখবে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমরা যদি কমন সেন্স অ্যান্সার দিই তাহলে আমাদের অ্যান্সারটা ম্যাথমেটিক্যাল অ্যান্সারের সাথে কি মিলে যাচ্ছে। আমি তোমাদের বারবার বলতেছি এই যে সূত্রগুলো আমি তো এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে করতেছি, তোমরা চাইলে কিন্তু সেই থিওরি আছে যে সামুদ্রিক সূত্র বা বিপরীত দিকে গেলে যে লব্ধি বিয়োগফলের সমান হয় সেগুলো দিয়েও করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারগুলো কি হয় একটু ওই দিকগুলো নির্ণয় করার জন্য ক্রিটিক্যাল হয়ে যায়।
এর জন্য আমি ওদিকে যাচ্ছি না। তো আমি বলবো যে তোমরা এই ম্যাথগুলো যখন আসবে পরীক্ষায় অবশ্যই এমসিকিউর জন্য আসবে, এই ম্যাথগুলো তো সৃজনশীল আসবে না। এমসিকিউর জন্য যদি আসে তাহলে তোমরা এইভাবে শর্টকাটলি বের করে অ্যান্সারগুলো দিতে পারবে। আচ্ছা, আমরা চলো এই ম্যাথটা দেখি, 3 নম্বর ম্যাথটা। তো 3 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, এইখন আমি এই যে এই ব্যক্তি সেই ব্যক্তিকে আর স্থির রাখি নাই, এই ব্যক্তিটাকে আমরা গতিশীল রাখছি। তাহলে এই ব্যক্তিকে যদি গতিশীল রাখি তাহলে খেয়াল করে এখানে কোশ্চেনটা কি বলছে, এখানে যে কোশ্চেনটা বলছে সেটা হলো এই ব্যক্তি 5 ms ইনভার্স 1 বেগে এটাই গতিশীল, আর হলো তোমার বি ব্যক্তি সে হলো ট্রলির উপরে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে এই যে ব্যক্তিটার বেগ, এই ব্যক্তিটা কিন্তু কোনো রেস্ট বস্তু সাপেক্ষে না, এই ব্যক্তির বেগটা যেটা দেওয়া সেটা হলো ট্রলির সাপেক্ষে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো উইথ রেসপেক্ট টু কি ট্রলি, এবং এইটার মানটা, এই মানটাকে আমরা দিতে পারবো কি ভিভিটি দেওয়া কত 3 মিটার পার সেকেন্ড, এবং ট্রলিটা ভূমির সাপেক্ষে কত 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে এটা হলো ট্রলির বেগ। ওকে ফাইন, তাহলে আমাকে যদি বের করতে বলে যে এই ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগটা কত, তাহলে আমরা কি দিব, আমরা দিব বি ব্যক্তির বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। আমাদের आंसरটা হবে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। ওকে ফাইন, তাহলে এখন ভিবি ভেক্টর মান কি আমরা জানি না, এখানে কত ভিবির মান দেওয়া নাই। তাহলে ভিবির মান বের করব কি, এই কেস থেকে বের করব। কিভাবে বের করব খেয়াল করো, আমরা এখানে লিখব, আমরা জানি ভিবিটি ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস কি ভিটি। কেন লিখলাম এটা দেখো, বারবার বলতেছি সূত্র কিন্তু আমাদের একটাই। এটা কি সূত্র, সূত্রটা হলো যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে বিয়োগ দিতে হবে যার বেগ বের করতে বলবে তার বেগ থেকে। দেখো এখানে ট্রলির সাপেক্ষে বেগ বের করতে বলছে, ট্রলির বেগটাকে আমি বিয়োগ দিছি, আর হলো বি ব্যক্তির বেগ বের করতে বলছে এজন্য বিবি থেকে বিয়োগ দিছি। ওকে ফাইন, তাহলে এখন দেখো এই যে ভিবি, এই ভিবিটাকে আমি যদি এই পাশে আনি তাহলে আমাদের এই ভিবিটি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর লেখা যায়, এটাকে এই পাশে নিলে। এখন এই ভিবিটির মান দেওয়া আছে কত 3, তাহলে এখানে বসাও এটা 3, যেহেতু এই দিকে গতিশীল এর জন্য পজিটিভ, আর এই ট্রলিটা কোন দিকে, ট্রলিটা এই দিকে গতিশীল এর জন্য এটাও কি হবে পজিটিভ, তার মানে 7 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, তাহলে ভিবি পেয়ে গেছি আমি। এখন এই মানটা এখানে বসে দেখো, এই যে লাস্ট অ্যানসারটা কি পজিটিভ আসছে না, তাহলে পজিটিভ মানে কি এই দিকে গতিশীল। ওকে ফাইন, তাহলে এইদিকে তো পজিটিভ ধরছিলাম আমরা, তাহলে এখানে কি দেব 10 এর মাইনাস ভিএ কি এই দিকে গতিশীল কত বেগে 5 বেগে, তার মানে পজিটিভ 5 এখানে 5। ওকে, তাহলে বিয়োগ করে কত হবে 5 মিটার পার সেকেন্ড। সিম্পল আনসার। দেখো ব্যাপারটা একটু চিন্তা করো, এই যদি স্থির থাকতো তখন এই ব্যক্তিকে দেখতো কত 3 7 10 বেগে এই দিকে গতিশীল, বাট সে তো স্থির না, সে কত বেগে 5 বেগে গতিশীল। তাহলে একই দিকে যদি হয় তাহলে ওই যে আমি তোমাদের বলছিলাম যে একই দিকে যদি গতিশীল হয় তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। দেখো বিয়োগ করে কিন্তু আমরা অ্যানসারটা বের করছি। আচ্ছা, এই হলো আমাদের ফাইনাল, তোমার হলো 1 ডাইমেনশনের ক্ষেত্রে ফাইনাল ম্যাথ। এই ম্যাথটা দেখো কি বলছেন যে আমরা এটা যদি সলিউশন করি, তো এইটা তোমাদের সুবিধার জন্য হয়তো তোমরা কোশ্চেন করতে পারবে সবাই একই দিকে গতিশীল, তাহলে একটু বিপরীত দিকে হলে আমরা বুঝতে সুবিধা হতো। তোমাদের সুবিধার জন্য জাস্ট এই ম্যাথটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে কি এই ব্যক্তিটা 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল, ট্রলির উপরে যে ব্যক্তিটা আছে বি ব্যক্তি সেই ট্রলির সাপেক্ষে এখানে যে 2 মিটার পার সেকেন্ড হয় এটা কার সাপেক্ষে, ট্রলির সাপেক্ষে। তার মানে বি এর বেগ কার সাপেক্ষে, ট্রলির সাপেক্ষে। ভিবিটি বি এর বেগ মানে বি ব্যক্তির বেগ ট্রলির সাপেক্ষে, আর এই যে বেগটা দাও এটা হলো ট্রলির বেগ দাও কার সাপেক্ষে, অবশ্যই কোনো একটা মানে স্থির ব্যক্তি পর্যবেক্ষক তার সাপেক্ষে আর কি। ওকে ফাইন, তাহলে এখন এই ক্ষেত্রে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগটা তুমি একটু বের করে বলো তো, তাহলে কি বলবা, যে এটা তো খুবই সিম্পল, বি ব্যক্তির বেগ এর সাপেক্ষে ভিবি মাইনাস ভিএ। তাহলে কোথাও কি ভিবিটা আছে দাও না, ভিবি নাই, তাহলে ভিবিটা আমরা বের করব। তাহলে ভিবিটা কার সাপেক্ষে বের করব, যে এখান থেকে বের করব। এখান থেকে কি হবে যে কার বেগ বি এর বেগ, বি ব্যক্তির বেগ কার সাপেক্ষে, ট্রলির সাপেক্ষে। তাহলে আমাদের आंसरটা কি হবে, সূত্রটা হবে ভিবি মাইনাস কি ভিটি। তাহলে এই যেখানে ভিবির মানটা তো আমরা জানি না, ভিবির মানটা আমরা বের করব। তাহলে এখানে ভিবি দিব, এই ভিবি এখানে আমরা কি দেব ভিবিটি মাইনাস প্লাস ভিটি। ওকে ফাইন, এখন দেখো খেয়াল করো এই যে ভিবিটি এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে সে কিন্তু এই দিকে গতিশীল, তাহলে এই দিকে আমরা কি ধরছিলাম নেগেটিভ ধরছিলাম, তাহলে আমরা সে যে 2 বেগে দিবে আমরা কি দেব না -2 দিব। ওকে, আর 6 ms ইনভার্স 1 বেগে ট্রলিটা ওই দিকে গতিশীল মানে পজিটিভ দিকে, তার মানে এখানে কি +6 দিব। তাহলে आंसर হবে কত 4 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রলির সাপেক্ষে এই যে আমাদের যে এর প্রকৃত বেগ এই যে ভিবির সেই প্রকৃত বেগটা কত কোন দিকে, 4 ms ইনভার্স 1 বেগে কোন দিকে, এই দিকে। যেহেতু আমাদের आंसरটা কি আসছে পজিটিভ আসছে, আর পজিটিভ বলতে আমরা কি দেখছি এই দিকের দিকটাকে পজিটিভ ধরছি। ওকে ফাইন, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে ভিবির মানটা পাইছি এটা এখানে বসাই দিব। তাহলে কিভাবে বসাবো, ভিবিএ ইজ ইকুয়াল টু ভিবির মান কত +4 মাইনাস এই যে ভিএ এর মানটা কত 4 এই দিকে, তাহলে 4 ইজ ইকুয়াল টু কত আসবে 0 আসবে। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল দেখছো বিষয়টা, খেয়াল করো ইন্টারেস্টিং ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা কি যে এখানে খুবই মজাদার একটা ম্যাথ হইছে যে এই ব্যক্তি ট্রলির সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছিল,
ট্রলিটা 6 বেগে গতিশীল ছিল, তাহলে এই ব্যক্তিটাও 4 বেগে গতিশীল ছিল। তাহলে এই ব্যক্তিটা ম্যাথমেটিক্যালি আমি হিসাব করে দেখলাম যে এই ব্যক্তিটার সাপেক্ষে এই ব্যক্তি কি আছে, স্থির আছে, স্বাভাবিক হওয়ারই কথা। কেন হওয়ার কথা? কারণ তুমি সিম্পল করে চিন্তা করো, এই ট্রলিতে যখন এই ব্যক্তিটা, এই ট্রলি যাচ্ছে এদিকে 4 বেগে আর এই ব্যক্তি এদিকে যাচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই ব্যক্তির প্রকৃত বেগটা কত 4 মিটার পার সেকেন্ড, কোন একটা স্থির অবজারভারের সাপেক্ষে। বুঝছো ব্যাপারটা? খেয়াল করো, এই যে বি ব্যক্তি তার যে 4 মিটার পার সেকেন্ড, এই বেগটা কার সাপেক্ষে বেরিয়েছে? ভিবি। ভিবি বলতে আসলে বোঝায় কি? ভিবি বলতে বোঝায় তার যে বেগটা, এটা তো প্রকৃত বেগ হিসাব করি, আর প্রকৃত বেগ কিভাবে হিসাব করি? কোন একটা স্থির পর্যবেক্ষক সাপেক্ষে, মানে যে গ্রাউন্ডের সাপেক্ষে স্থির ছিল এমন কোন একটা লোক তাকে দেখছে সে কি 4 মিটার পার সেকেন্ড বেগে। এখন ওই যে স্থির ব্যক্তিটা তাকে দেখছে ওই যে 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল, সেই ব্যক্তিও যদি এখন তার সাথে তাল মিলাইয়া 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল হয়, তাহলে দুইজন ব্যক্তি কি দেখবে? তাহলে তুমি চিন্তা করো, তোমাদের দুজন ফ্রেন্ড, তোমরা সমবেগে হাইটে গেছো, তো সমবেগে যদি হাইটা যাও তাহলে খেয়াল করো তাহলে কি হবে? একজনের সাপেক্ষে একজন কি হবে? স্থির মনে হবে। সেই জিনিসটা দেখো, এই যে এর সাপেক্ষে বি কি স্থির, কেন? কারণ এর বেগটাও 4 আর এই যে বি ব্যক্তি তার বেগটাও কি এই দিকে 4। দেখো এই যে 4 আর এখানে কি ওর বেগটা 4, তার মানে আলটিমেটলি দুইজন সমবেগে চলছে, এজন্য কি অ্যান্সারটা 0 আসছে। তো আশা করি তোমাদের ওয়ান ডাইমেনশন রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমি তোমাদের বিভিন্ন ওয়েতে করানোর ট্রিক্স বলো বা তোমাদের ফর্মুলা বলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো ওয়ান ডাইমেনশন রিলেটেড তোমাদের কোনো ম্যাথ যদি এমসিকিউ তো আসে, আই থিংক তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তো ওয়ান ডাইমেনশন ম্যাথে আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা, প্রয়োজন হয় তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ম্যাথ নিয়ে একটা ক্লাস করে দিব। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস জানি যে এই যে আপেক্ষিক বেগ, তো আমরা মনে করি যে শুধু হয়তো বা বেগেরই আপেক্ষিক ব্যাপারটা থাকে, ব্যাপারটা কিন্তু তা না। আমাদের সরণ বলো ত্বরণ বলো এগুলো সবকিছুই কিন্তু কি থাকবে? আপেক্ষিক ত্বরণ থাকে, আপেক্ষিক সরণও থাকে। তো আমি তোমাদের একটা কাজ করি, সেটা হলো যে ত্বরণ রিলেটেড এবং সরণ রিলেটেড আপেক্ষিক কিন্তু সরণ এবং আপেক্ষিক ত্বরণের ম্যাথ তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ব্যাপারটা বোঝো যে না আপেক্ষিক শুধু বেগের ক্ষেত্রেই হয় না, সেটা ত্বরণের ক্ষেত্রেও হয় বা সরণের ক্ষেত্রেও হয়ে থাকে। আচ্ছা চলো আমরা ম্যাথগুলো দেখে নিই। তাহলে আমরা বলেছিলাম যে আপেক্ষিক বেগের মতো ঠিক ত্বরণ এবং সরণও কিন্তু আপেক্ষিক ত্বরণ এবং আপেক্ষিক সরণ হয়ে থাকে। তাহলে সেই সম্পর্কিত আমি তোমাদের কিছু ম্যাথ দেখাচ্ছি যাতে তোমাদের ব্যাপারগুলো বেসিকগুলো ক্লিয়ার হয় যে হ্যাঁ আমাদের আপেক্ষিক বেগ ব্যাপারটা যে সূত্র দিয়ে আমরা করছি ওই সেম ফর্মুলা সেম কনসেপ্ট দিয়ে আমরা আপেক্ষিক ত্বরণ এবং আপেক্ষিক সরণও বের করতে পারি, এবং আমি তোমাদের এর সাথে কিছু মজাদার ম্যাথও দেখাবো। তাহলে চলো আমরা প্রথম ম্যাথটা সলভ করি। সেই প্রথমে একদম একটা ইজি একটা ম্যাথ, তোমরা আশা করি এটা পারবা। সেটা হলো যে এই অবজারভার, ধরো এই একজন অবজারভার আর বি হলো একটা অবজারভার। তো এই অবজারভার বলতে মানে যে কোনো দুটো ব্যক্তি আর কি। তো এই ব্যক্তি হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে হলো মানে ত্বরণে গতিশীল, আর হলো বি ব্যক্তিটা সেই হলো 5 মিটার পার স্কয়ার বেগে গতিশীল, মানে সরি ত্বরণে গতিশীল। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ধরো যে এই ব্যক্তির সাপেক্ষে এই বি ব্যক্তির যে ত্বরণটা সেটা কত, তাহলে তুমি কিভাবে লিখবা? ত্বরণ বের করতেছো, কার সাপেক্ষে কার বের করতেছো? তুমি এর সাপেক্ষে বি বের করতেছো, তার মানে বি ত্বরণ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। ওকে ফাইন, ত্বরণ যেটা ভেক্টর রাশি দিলা ভেক্টর চিহ্ন, তাহলে সূত্র কি? সূত্র হলো যার সাপেক্ষে বেগ নির্ণয় করতেছো তার বেগটাকে বিয়োগ দিতে হবে যার বেগ নির্ণয় করবা তার বেগ থেকে। তো সেম ফর্মুলা যদি এইখানে খাটাও তাহলে কি হবে? যার সাপেক্ষে ত্বরণ নির্ণয় করতেছো সেই যার সাপেক্ষে ত্বরণ নির্ণয় করতেছো সেই ত্বরণটাকে বিয়োগ দিবা। কার থেকে বিয়োগ দিবা? যার ত্বরণ নির্ণয় করতেছো তার ত্বরণ থেকে। ওকে, তাহলে এখানে কার ত্বরণ নির্ণয় করতেছি? বি এর ত্বরণ নির্ণয় করতেছি, তাহলে বি এর ত্বরণ আমরা যদি লিখি বি এ বি মাইনাস কার সাপেক্ষে? এর সাপেক্ষে, তাহলে কি এই এ বড় হাতের এ মানে এ ব্যক্তির ত্বরণ। ওকে ফাইন, তাহলে এখন আমরা সেম ভাবে কি করব? আমরা ধরে নেব যে ডান পাশে যদি কোন দিক মানে ত্বরণ থাকে সেগুলো পজিটিভ, আর এই দিকে যদি হয় তাহলে সেগুলো কি নেগেটিভ। তাহলে বিষয়টা খেয়াল করো, এই যে এইটা এই যে ব্যক্তির ত্বরণটা এইদিকে ডান পাশে তার মানে কি পজিটিভ, এর জন্য +5 সূত্রের মাইনাস, আর এই ব্যক্তিটা ডান পাশে তার মানে কি এটা +5 বলতে সরি 2। এই যেগুলো দিতে হয় না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের দিচ্ছি আর কি। এই তাহলে এখন এখানে কি হবে? 5 - 2 = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই এর সাপেক্ষে বি যে ব্যক্তি তার ত্বরণ হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে? অবশ্যই ডান পাশে, যেই তোমাদের রেজাল্টটা পজিটিভ আসছে। আচ্ছা তাহলে এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা বলছে যে একটা ট্রেন, যে ট্রেনটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা অবস্থায় ট্রেনের ভিতরে একজন ব্যক্তি ট্রেনের সাপেক্ষে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে দৌড়াচ্ছিল। ওকে ফাইন, বাইরের কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ব্যক্তির বেগ কত? আমি তোমাদের বারবার বলছি যে দেখছো যে কোশ্চেনেরটা এই যে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা কিন্তু আসলে কি? সেটা কিন্তু আসলে ওই যে ব্যক্তি যে ত্বরণে গতিশীল ছিল ট্রেনের সাপেক্ষে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে তারই প্রকৃত ত্বরণটা বের করতে বলছিলাম। আমি তোমাদের বলছিলাম যে প্রকৃত ত্বরণ আসলে কি করি আমরা? কোনটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যেটা নির্ণয় করি সেটাকে আসলে আমরা কি করি? প্রকৃত ত্বরণ বা প্রকৃত বেগ হিসেবে কাউন্ট করি। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? খেয়াল করে আমরা যদি চিত্র রাখি, যেটা ট্রেন, সে ধরো আমরা একটা ট্রেন যদি এইভাবে চিন্তা করি যে এটা ট্রেন, এই ট্রেনটা ধরো এই দিকে গতিশীল। ওকে ফাইন, 4
মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ চলা অবস্থায় ট্রেনের ভিতরে একজন ব্যক্তি ট্রেনের সাপেক্ষে, তার মানে এই ভিতরে যে একটা ব্যক্তি, সেই ব্যক্তি এই ট্রেনের সাপেক্ষে 1 মিটার পার স্কয়ার ত্বরণে এদিকে গতিশীল। এখন দেখো তোমাকে কিন্তু এখানে বলে নাই যে আসলে ট্রেনের দিকে গতিশীল না ট্রেনের বিপরীত দিকে গতিশীল। সো আমাদের দুইটা ম্যাথে কিন্তু এখানে সলভ করে বলতে হবে যে যদি ট্রেনের দিকে গতিশীল হয় তাহলে এত, আর যদি ট্রেনের বিপরীত দিকে গতিশীল হয় তাহলে এত। তাহলে এখন এই যে ভ্যালুটা দেওয়া, এটা কার ভ্যালু দেওয়া বলো তো? এটা হলো ট্রেনের সাপেক্ষে। তার মানে এটা হলো, আমি যদি বি ব্যক্তি ধরি তাহলে এখানে কি হবে আমাদের? এখানে আমাদের হবে যে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ বি ব্যক্তির কার সাপেক্ষে? ট্রেনের সাপেক্ষে। আর আরেকটা স্থির পর্যবেক্ষক ধরো, এখানে একজন স্থির পর্যবেক্ষক, সে চুপ করে বসে আছে, তো সেটা আমি ধরলাম কি এ। এখন এই এ ব্যক্তিটা এই বি ব্যক্তিকে কত ত্বরণে দেখবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে বিষয়টা খেয়াল করে আমাদের যেটা বের করতে লিখি এ, এটা কি এখানে আমাদের বি এর ত্বরণ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে আমাদের आंसरটা হবে কি এ, সরি এখানে হবে বি মাইনাস এ এ। ওকে ফাইন। এখন দেখো এইখানে যে ভ্যালুগুলো দেওয়া, সেই ভ্যালু কোনটাই কিন্তু আমরা এই এ বি এর মান জানি না, মানে তোমার যে ব্যক্তির যে ত্বরণ সেটা কিন্তু আমরা জানি না। আমাদের যে ব্যাপারটা বের করতে বলছে সেটা হলো যে এই যে ত্বরণ, এটা আমরা আগে বের করে নিই। কিভাবে বের করে নেব? আমরা এই চিত্র থেকে বের করব। কিভাবে? আমরা জানি এই বিটি ভেক্টর, মানে এই বিটি মানে কি? এই বিটি মানে হলো যে তোমার ট্রেনের সাপেক্ষে বি ব্যক্তির ত্বরণ। ওকে ফাইন। তাহলে এখানে আমরা কিভাবে বের করব? এখানে আমরা লিখব হলো বি এর ত্বরণ মানে বি ব্যক্তির ত্বরণ কোনটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, আর এখানে আমরা কি দেব? মাইনাস কি দেব এখানে? এটি। ওকে, তাহলে ট্রেনের ত্বরণ। তাহলে দেখো এইখানে এই দিকে মানে দুইটা ট্রেন এবং ব্যক্তি দুইটা এই দিকে গতিশীল, এবং ডান দিকে যে গতিশীল সেগুলো আমরা কি ধরছিলাম? পজিটিভ। ডান দিকগুলোকে পজিটিভ আর এই দিকগুলোকে কি নেগেটিভ ধরছিলাম। ওকে, তার মানে এখানে আমাদের এটি। আরেকটা জিনিস বলে রাখি, তুমি যদি এটা সাইড চেঞ্জ করেও বলো তাতে কিন্তু কোনো সমস্যা নেই, आंसर কিন্তু আমাদের সেমই আসবে, দিকটাও কিন্তু আমাদের কি সেমই আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে এ বি এর মানটা কি দিব? এ এর মানটা যেটা দিব সেটা আমরা জানি না, আমরা এটা মানটা বের করব। তাহলে মানটা বের করো এ বি, তার মানে এ বি টি ভেক্টর মাই প্লাস এ টি ভেক্টর। এই যেটা ট্রেনের সাপেক্ষে বি ব্যক্তির বেগ বলতে ত্বরণ, সেটা হলো 1 প্লাস ট্রেনের ত্বরণ কোন দিকে? এদিকে 4, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তো এটা আমরা এখানে বসিয়ে দাও, কত হবে? এ বি এর মানটাকে বের করছে সেটা হলো 5 মাইনাস এই যে অবজারভার স্থির অবজারভার, তার মানে 0, তার মানে কত? 5 সেকেন্ড স্কয়ার। ওকে ফাইন, তাহলে আমরা কিন্তু এটা পেরে গেলাম। এখন এই যে কোশ্চেনটা, এই তো ট্রেনের দিকে গতিশীল ছিল, বা ট্রেনের বিপরীত দিকে যদি গতিশীল থাকতো তাহলে কি করতাম? তাহলে খেয়াল করো, ট্রেনের বিপরীত দিকে গতিশীল হলে আমরা চিত্রটা একটু এখানে আঁকি। ধরো এই ট্রেন, এই সেই বি ব্যক্তি, ট্রেনটা এইদিকে গতিশীল, ধরো 4 মিটার সেকেন্ড স্কয়ার বেগে গতিশীল, আর এই ব্যক্তি ধরো এইদিকে গতিশীল কত? 1 এই সেকেন্ড স্কয়ার বেগে বিপরীতে গতিশীল। তাহলে এই স্থির অবজারভারের নিকট বা এই যে স্থির যে ব্যক্তি তার নিকট এই বি ব্যক্তির ত্বরণ কত হবে সেটা আমরা বের করব। তাহলে সেম প্রসেস। কিভাবে সেম প্রসেস? প্রথমে যে কাজটা করবে সেটা হলো যে কার বেগ নির্ণয় করতেছো তুমি? বেগ নির্ণয় করতে বলছে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে বি এর ব্যক্তির ত্বরণ। তাহলে বি ব্যক্তির ত্বরণ স্থির অবজারভারের সাপেক্ষে ইজ ইকুয়াল টু, এখানে কি দিবা? এই মাইনাস এ এ দিবা। ওকে, তুমি এখানে এই এ বি এর মান জানো না, এ বি এর মান জানার জন্য তুমি এখানে আবার সেই সূত্রগুলো খাটাও। খাটালে কি হবে? দেখো এখানে যে ত্বরণটা দেওয়া সেটা কার ত্বরণ? সেটা হলো এই বি ব্যক্তির ত্বরণ কার সাপেক্ষে? বি ব্যক্তির ত্বরণ ট্রেনের, সরি এই বি ব্যক্তির ত্বরণ ট্রেনের সাপেক্ষে। তাহলে এটা দেওয়া কত? 1। তাহলে এখানে কি লিখবো আমরা জানি? এ বি টি ভেক্টর এ বি ভেক্টর মাইনাস এ টি। তুমি সেটা খেয়াল করো, এখানে এই যে এ বি কি আমরা বের করবো, কারণ এবি তো আমরা এখানে বসাবো। তাহলে এ বি আমরা কি এখানে লিখলাম, তাহলে আমাদের থাকবে কি এ বি টি মাইনাস এ টি, মাইনাস বলতে প্লাস এ টি। ওকে, এখন এই যে এ বি টি এটা মানে কি? ট্রেনের সাপেক্ষে বি ব্যক্তির ত্বরণ। তাহলে দেখো ট্রেনের সাপেক্ষে বি ব্যক্তির ত্বরণ কোন দিকে? এই দিকে ছিল, মান কত ছিল? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন এই দিকে যদি যাই তাহলে এই দিকের দিকটাকে তুমি কি ধরছো? নেগেটিভ ধরছো না? তার মানে যেহেতু ত্বরণটা এই দিকে কাজ করছে, এই জন্য নেগেটিভ হলে কত হবে? -1 প্লাস এইদিকে ট্রেন দিচ্ছে তাহলে কত? 4। তাহলে হলো কত আমাদের? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। দেখো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে आंसर আসবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আশা করি তোমরা এই যে ত্বরণ যে ব্যাপারটা চেঞ্জ হয় সেই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা একটা কাজ করি। এটা কি শুধু যে আমাদের যে ত্বরণটা সেটা কি শুধু অনুভূমিক রাস্তায় চললেই কি হবে? তেমন কিন্তু না। আমরা যদি কোনো একটা বস্তু উপরের দিকে ছেড়ে দিই, বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকে তখনও কিন্তু এখানে আমাদের আপেক্ষিক ত্বরণ ব্যাপারটা কাজ করাইতে আমরা
পারি। কিভাবে খেয়াল করো, ধরো আমি তোমাদের এখানে একটা ম্যাথ দিচ্ছি, যে ম্যাথটা হলো ধরো দুইটা ভূমির সাপেক্ষে দুইটা বস্তুকে আমি ছেড়ে দিলাম। তো এই বস্তুটা স্থির অবস্থা থেকে পড়তেছে, আর এই বস্তুকে ধরো তুমি আদিবেগ 3 দিয়ে নিচের দিকে ছেড়ে দিছো। আচ্ছা, এখন তোমাকে যদি কোশ্চেন করে যে কিছু সময় পরে কিছু সময় পরে এই দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ কত, সেটা তোমাকে বের করতে বলছে। তাই এই দুইটা বস্তু কত বেগে পড়বে সেটা তোমাদের বের করতে বলছে। ওই তো পরস্পর সাপেক্ষে কত বেগে পড়বে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি করবা খেয়াল করো। তো এইখানে একটা মজার ব্যাপার হলো, তুমি যদি এই যে বস্তু যে স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তেছে, তো এটা তো গ্রাউন্ড, ভূমি, এই গ্রাউন্ড। তাহলে খেয়াল করো, ভূমির সাপেক্ষে তুমি এই বস্তুর ত্বরণটা নির্ণয় করো। তো ভূমির সাপেক্ষে ত্বরণ নির্ণয় করা মানে কি, ধরো এখানে কোনো একটা অবজারভার তুমি দাঁড়া করাই দিলে, এখানে যদি কোনো একটা অবজারভার তুমি দাঁড়া করাই দাও, তো এই অবজারভারের সাপেক্ষে এই বস্তুর ত্বরণ তুমি যদি বের করতে, তাহলে কি হবে দেখো, খেয়াল করো। অবজারভার সাপেক্ষে এই বস্তু যেহেতু ভূমির উপর দাঁড়ায় আছে, তার মানে এই বস্তুর ত্বরণ কত, অবশ্যই শূন্য। তাহলে আমরা এখানে এইভাবে লিখবো যে ধরো এটা হলো এ বস্তু, এটা হলো বি বস্তু। তাহলে ত্বরণ নির্ণয় করবো কার উপর, এটা হলো অবজারভার, ধরো সি বা ও দাও, অবজারভার তো ও। তাহলে কার ত্বরণ নির্ণয় করবা, এর ত্বরণ কার সাপেক্ষে, অবজারভার সাপেক্ষে। তাহলে কি লিখবো এখানে, এ মাইনাস এ অবজারভার। তাহলে এ কত ত্বরণ নিচের দিকে পড়ে, আমরা জানি জি ত্বরণে কোনো একটা বস্তু নিচের দিকে পড়তেছে। তাহলে এখানে কি লিখছি আমরা, এ ত্বরণ অবজারভারের সাপেক্ষে, তাহলে এ মাইনাস কি 0। ওকে ফাইন। তাহলে এখন দেখো এখানে কি হবে আমাদের, এই যে ভূমির সাপেক্ষে এই বস্তুটা কত ত্বরণ নিচের দিকে পড়তেছে, জি ত্বরণে। ধরো আমরা যদি এই যে নিচের দিকে যাই সেটাকে আমরা যদি নেগেটিভ ধরবো, আর উপরের দিকে উঠলে যদি সেটাকে কি ধরি, পজিটিভ ধরি, তাহলে এখানে আমাদের কি ম্যাথ বের হবে, নিচের দিকে আমাদের যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস জি মাইনাস কি 0, তাহলে আলটিমেটলি কত আসছে, মাইনাস জি আসছে। ওকে ফাইন, কোনো ব্যাপার না। সেম প্রসেসটা তোমরা যদি এই সূত্রটার জন্য খাটাও, এই যে এই বস্তুটার জন্য খাটাও, এই ব্যক্তি যে গ্রাউন্ডে যে আছে সে একে কত ত্বরণ দেখবে, সেম জিনিসটা না, বেগের উপরে কি এফেক্ট করে না, সূত্র দেখো, সূত্রে কিন্তু কোথাও বেগের টার্ম নাই। তো সেম জিনিসটা এখানে যদি আমরা করি, তাহলে এটা কি বের হবে, এই বস্তুর ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন বের হবে কার, এই বি বস্তুটার ত্বরণ কার সাপেক্ষে, অবজারভার সাপেক্ষে, এটাও কি হবে, মাইনাস জি। ওকে, তাহলে দেখতেছি যে কোন একটা বস্তু, খেয়াল করো, কোন একটা বস্তু বলতে কোন একটা ব্যক্তি যে অবজারভার, সেই অবজারভার সাপেক্ষে এই বস্তুটার ত্বরণ হলো মাইনাস জি, বা গ্রাউন্ডের সাপেক্ষে কোন একটা পরন্ত বস্তুর আপেক্ষিক ত্বরণ কত, মাইনাস জি, আবার এই বস্তুর ত্বরণ কত, মাইনাস জি। এখন তোমাকে যেহেতু কোশ্চেনে বলছে যে এই দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে কিভাবে পড়বে, কত বেগে পড়বে, সেটা তোমাকে যদি বের করতে বলছে, তাহলে তুমি একটা কাজ করবা, এই পরস্পরের সাপেক্ষে তুমি কি বের করো, ত্বরণটা বের করো। তো খেয়াল করো, এই পরস্পরের সাপেক্ষে তুমি ত্বরণ বের করো, মানে এ এবং বি, মানে এ বস্তুটা বি বস্তুকে কত ত্বরণ নিচের দিকে পড়তে দেখবে, অবজারভার না কিন্তু, এ ব্যক্তি বি ব্যক্তিকে কত বেগে নিচের দিকে পড়তে দেখবে। কেন, কারণ তোমাকে কোশ্চেন করছে যে এই ব্যক্তি না, সরি বস্তু, এই যে এ বস্তু বি বস্তু পরস্পরের আপেক্ষিক বেগ বের করতে বলছে। তার মানে তুমি এখানে এই এদের দুজনের মধ্যে আগে আপেক্ষিক ত্বরণটা বের করে নাও। তাহলে কি করবা, এখানে আমরা যেটা লিখবো সেটা হলো যে বি এর ত্বরণ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তার মানে এখানে তুমি কি দিবা, এখানে তুমি যেটা দিবা সেটা হলো যে এ বি মাইনাস এ এ। তো এ বির মানটা কত, এ বির মানটা হলো মাইনাস জি। কেন, কারণ এ বি বলতে যে ভূমির সাপেক্ষে কোন বস্তুর ত্বরণ, একটু আমি এখানে নির্ণয় করছি যে অবজারভার বা স্থির কোন বস্তু বা ভূমির সাপেক্ষে কোন বস্তুর পরন্ত বস্তুর ত্বরণ কত, মাইনাস জি, বসাইলা, এ হলো সূত্রের মাইনাস বসাইলা। আচ্ছা, এই যে বি এ মানে কি, এর ত্বরণ, তাহলে এর ত্বরণ তো মাইনাস জি, তাহলে বসাইলা মাইনাস জি, বসাইলা মাইনাস জি, তাহলে মাইনাস জি মাইনাস প্লাস জি, কাটাকাটি হলো কি 0। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হলো যে এই বস্তুর সাপেক্ষে এই বস্তু আসলে কি কোনো ত্বরণ নিয়ে পড়তেছে না, মানে এই যে বস্তু, এ বস্তু, এই বি বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক ত্বরণ কত, 0। তো দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক ত্বরণ যদি 0 থাকে, তাদের মধ্যে আপেক্ষিক বেগ কি হবে, সমবেগ হবে, কনস্ট্যান্ট হবে। আমরা জানি যে ত্বরণ না থাকলে বস্তু কি কনস্ট্যান্ট বেগে চলতে থাকে, মানে একটা নির্দিষ্ট বেগে চলতে থাকবে। তার মানে এখন এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি যদি তুমি প্রথমে আপেক্ষিক বেগটা যদি বের করো, সেই বেগই সে নিচের দিকে পড়তে থাকবে। তাহলে দেখো এই ব্যক্তির বেগ কত, 0, এবং এই ব্যক্তির বেগ কত, 3 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু একই দিকে তারা পড়তেছে, তার মানে কি এই ব্যক্তি কত বেগে দেখবে, স্বাভাবিক অ্যান্সার 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। তার মানে এই যে বস্তু এবং এই বস্তু, দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ কত হবে, 3 মিটার পার সেকেন্ড। তো এই ছিল আমাদের আপেক্ষিক ব্যাপারে একটা বেসিক ক্লাস। তো ক্লাসটা একটু বড় হয়ে গেছে আসলে, আমার যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো বড় হওয়ার মেইন কারণ হলো যে আমি তোমাদের একটা ব্যাপার কিভাবে আসছে, কেন হয়েছে, এই জিনিসগুলোকে বারবার তোমাদের বলার ট্রাই করি, যাতে তোমরা ব্যাপারটাকে খুব ভালো করে রিলেট করতে পারো। এর জন্য আমাদের ক্লাসের যে টাইমটা সেটা একটু বড় হয়ে যায়। তো আশা করি একটু কষ্ট করে তোমরা সেই ক্লাসগুলো দেখবে, কারণ আমাদের এই কষ্টগুলোর কারণ মেইন একটাই, সেটা হলো যে তোমরা যাতে ভালো করে বুঝো। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে
কিভাবে সাপোর্ট দিচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের কমেন্টে জানাবা, কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটা আমরা সাজাবো। তো আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবা। নেক্সট ক্লাস হলো আমাদের এই আপেক্ষিক বেগের রিলেটেড 2D ডাইমেনশন, মানে আমাদের যেমন 2 ডাইমেনশন আমরা ক্লাস মানে গতি নিয়ে আলোচনা করবো, সেই গতির ক্ষেত্রে কিভাবে ম্যাথগুলো সলভ করে সেই ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।